হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। ও সোনা, মিস ইউ, আমি তোমাকে কিস দিতে চাই। তখনই দুইটা, আহারে কি জোরে লাগলো। এই সকালে কে এমন আদর করলো, মাথা তুলে তাকালাম, উমা পড়ি বলে হা করে তাকিয়ে রইলাম। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো দেখতে ব্যস্ত, অন্য জগতে হারিয়ে গেছি। আবার একটা ঠাস। আর আমি তো সোনা, আর তুই আমাকে কিস দিবি? বেয়াদব লুচ্চা কোথাকার। মেয়ে দেখলে টিস করতে ইচ্ছা করে, তাই না? এবার মাথা গরম হয়ে গেল। রাস্তার পাশে একটা ছোট পুকুর আছে, পানি বেশি নাই, দিলাম এক ধাক্কা, সাথে সাথে পানিতে পড়ে গেল। সকালে থাপ্পড় মেরেছেন বলে সামান্য একটা শাস্তি আর কি। তোকে তো দেখে নিব, এভাবে আমাকে ভিজিয়ে দিল। আমিও আসবো নাকি? দুজনে একসাথে গোসল করব। এবার মেয়েটার চেহারা লাল হয়ে গেছে, মনে হচ্ছে আগুন বের হয়ে আসবে। আমি চোখ টিপে দিয়ে হাঁটতে লাগলাম, মেয়েটার আরো চোখ লাল হয়ে গেল। বাই, সি ইউ। তোরে তো দেখে নিব। মনে মনে বললাম, এমন সুন্দর মেয়ে আমাদের গ্রামের আশেপাশে দেখি নেই, তাহলে এলো কোথা থেকে? যেভাবে হোক আমি খেতে যাই, দেখি কি অবস্থা। না হলে আব্বুর লাঠির আদর পড়তে পারে। মাঠ থেকে ঘুরে বেরিয়ে দুপুরে বাড়ি ফিরছি। বর্তমানে মুই কাজ এটাই, মাঠ ঘোরাঘুরি করে থেকে গ্রামের মেয়েদের দেখে বেড়া। লেখাপড়া শেষ করেছি কিছুদিন আগে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসি, কোনো রিপ্লাই আসেনি। হবে না, ঝুলিয়ে রেখেছে, মানে কিছুদিন ওয়েট করতে বলেছে। আমি কোন আবুল বলেন তো? এতক্ষণ বকবক করলাম, কিন্তু আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আর আপনারাও কেমন জানি আমাকে একটু মনে করিয়ে দেননি। ধুর, আপনাদের সাথে খেলবো না, যান ভাগেন। এই না, যাইয়েন না, আমার পরিচয় তো জেনে নিন। আমি আসিফ, লেখাপড়া শেষ করে এখানে ওখানে টাঙ্কি মেরে বেড়াচ্ছি। বাবা মায়ের দুই মাত্র সন্তান, আমি বড়। আর আমার পেছনে বাস দেওয়ার জন্য একটা কিউট বোন আছে, ওর নাম রূপা। এবার টেনে পড়ে। বাবা তেমন কিছু করে না, মানে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আব্বু ছোট্ট একটা ব্যবসায়ী, আর একটা সামান্য ক্ষেত আছে, এই আর কি। বাড়ির মধ্যে আসতেই রূপা বলল, ভাইয়া, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। কি শুনবি? আগে 500 টাকা দে। আগে বল, আর আমি টাকা পাবো কোথায়? আব্বুর কাছ থেকে ভালোই হতাশ, আমি কি কিছু জানি না নাকি? হ্যাঁ আচ্ছা, দিবনি। সত্যি তো? ওকে, তোকে বলা লাগবে না, আম্মুর কাছ থেকে শুনে নিচ্ছি। আম্মু কিছু জানে না? না জানুক, তাও জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে, 200 টাকা দিস। বলবি তো? তুই যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলিস না, সেই কোম্পানিতে তোর চাকরি হয়ে গেছে। সত্যি? কি রে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ছাগল, গরু, গাধা, ষাঁড় বলে নাও, কয়দিন পর কাকে বলবা দেখবো। মানে কই যাবি? তুমি জানো না? তোর চাকরি হয়েছে? তাই বলছি, যতদিন আসি ততদিন বলে নাও। আম্মু রান্নাঘরে চলে গেল। কিরে, তোর মুড অফ কেন? আমাদের ছেড়ে চলে যাবি? আরে তাই বলে মন খারাপ করিস? আমি কি একেবারে মতো চলে যাব না, আসবো তো। দে, এবার আমার টাকাটা দে। চাকরি পেয়েছি, বেতন পাই, তখন তোকে সুদে আসলে 200 টাকা দিয়ে দেবো। তখন তো নিবই, এখন দে। টাকা নেই। দিবি না তো? গতকাল কোথায় কি করেছিস সেটা আব্বাকে বলবো? না থাক, এই নে 50 টাকা। না, হবে না। আরে নাই তো। তোর মানিব্যাগ দে, তাহলে আমি দেখবো। না থাক, দেখতে হবে না, এই নে টাকা। 200 টাকা দিলাম, এবার 50 টাকাটা ফেরত দে। তুই এত চিপটা কেন রে? এবার টাকাটা দে। আমি কি পাগল যে তোকে টাকা দিব? যা ভাগ। রূপা চলে গেল, আমিও চলে এলাম। মন চাচ্ছে লুঙ্গি ড্রেস দিতে, কিন্তু লুঙ্গি পরে নাই তো, তাই দিতে পারলাম না। 5 দিন পর রাতে আমি এখন চলে যাব। সবার মন খারাপ, আমারও মন খারাপ। সবাইকে ছেড়ে অনেক দূর গিয়ে থাকতে হবে। রূপার চোখে পানি টলমল করছে। ওকে চলি, বাসের সময় হয়ে আসে। রূপা, যাই রে, ভালোভাবে থাকবি। ভালোভাবে খাওয়া দাওয়া করবি, ভালো করে থাকবি।
আম্মুর চোখ দিয়ে পানি ঝরে পড়লো। আরে কান্না করছো কেন? আমি কি তোমাদের ছেড়ে একেবারে চলে যাব নাকি? চলে এলাম, সাথে আব্বাও আসলো বাস পর্যন্ত এগিয়ে দিতে। ভালোভাবে থাকবে, রাস্তাঘাট দেখে পারাপার হবে। হুম এই টাকাগুলো রাখ, অনেক কাজে দেবে। বাস চলে গেলো। আল্লাহ হাফেজ আব্বা, তোমরাও ভালো করে থাকবা, ওষুধগুলো ভালো করে খাবা। ওকে, সাবধানে যাস। বাসে উঠে পড়লাম, বসে পড়লাম আমার সিটে। বাস চলতে লাগলো তার আপন গতিতে। মোবাইলটা বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পর চোখে ঘুম চেপে এলো, তাই ঘুমিয়ে পড়লাম। সকাল 7টার দিকে ল্যান্ড করলাম। থুকু, ল্যান্ড তো বিমান বা হেলিকপ্টার করে, তার মানে আমি না। আমি কেন হব, আমি তো মানুষ। 7টার দিকে নামলাম, নেমে বাসায় ফোন করে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গেছি। বাসার খোঁজার ঝামেলাটা নেই, আগে আমার এক বন্ধুকে দিয়ে ঠিক করে রাখছি। বন্ধু দেওয়া ঠিকানা অনুযায়ী একটি রিক্সা নিয়ে চলে এলাম। বাসাটা 3 তলা, সবার উপরে তলায় আমি, 2য় তলায় বন্ধুর কাছে শুনেছি আরেক ভাড়াটিয়া থাকে, তারা পরিবার সহ থাকে, আর প্রথমে থাকে বাসার মালিক। ভেতরে যেতে লাগলাম, কে যে কোথা থেকে উড়ে এসে জুড়ে আমার উপর পড়লো বুঝতে পারলাম না। আমি পড়ে গেলাম। উপরে তাকিয়ে দেখি একটা কিউটের বদনা, না মানে পড়ি। মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়লো, উঠে মাথা নিচু করে নিল। মনে মনে বললাম, যাক মেয়েটা বেঁচে গেল, না হলে আচ্ছা মতো কিছু শোনাতাম। বাসার কাছে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতে একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কে, চিনলাম না তো। আসসালামু আলাইকুম। জি আন্টি, আমি আসিফ। আসসালামু আলাইকুম। তুমি তাহলে নতুন ভাড়াটিয়া? জি আন্টি। দাঁড়াও, চাবি নিয়ে আসছি। জি, সেই জন্য এলাম। মহিলাটা ভিতরে গেল, একটু পরে এসে বলল, এই নাও চাবি। ধন্যবাদ। চাবি নিয়ে 3য় তলায় চলে এলাম। ধুরবাল, আমি মনে করেছিলাম কি হলো কি, 3য় তলায় এসে দেখে তো অবাক। ভাবলাম অনেকগুলো রুম, কিন্তু না, 2 থেকে 3টা রুম হবে, আর বাকিটা ছাদ, তার জন্য কোনো সমস্যা নেই। তালা খুলে ভেতরে ঢুকলাম। ব্যাগ রেখে দেখতে লাগলাম ওয়াশরুম, রান্নাঘর আর 2টা রুম। এতেই অনেক ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়লাম। শুতেই ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো দেখি দুপুর। উঠে গোসল করে নিলাম, নামাজটা রুমে পড়ে নিলাম, কারণ এখানে তেমন কিছু চিনি না। তাই নামাজ পড়া শেষ করে নিচে নামলাম, হোটেল যাব খেতে। আসার সময় দেখেছি পাশেই একটা হোটেল আছে, ওখানে যাব। চলে এলাম হোটেল। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে এলাম। হ্যালো আমার প্রিয় দর্শকরা, এই গল্পে নায়কের নাম চেঞ্জ করা হলো, আসিফ থেকে নীল করা হয়েছে। ঘুমিয়েছি তাই ঘুম এলো না, তাই রুম গোছাতে লাগলাম। গোছাতে গোছাতে বিকেল হয়ে এলো। কিছুক্ষণ পর রুমে বসে আছি, তখন হাসাহাসির আওয়াজ এলো। মনে হচ্ছে 2-3 জন হাসাহাসি করছে। রুম থেকে বের হলাম, দেখি 3টা ময়দা সুন্দরী হাসাহাসি করছে। আমাকে দেখে চুপ করে এলো। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলল, কে এটা রে? আমাদের নতুন ভাড়াটিয়া। ও, ছেলেটা কিন্তু দেখতে সেই। আর তুই এর উপর পড়েছিলি? চল পরিচিত হয়ে নি। ওকে চল। আমি অন্য পাশে দাঁড়িয়ে আছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল, তাই পেছন ঘুরলাম। হাই, আমি নিপা। যে মেয়েটি আমার উপর পড়েছিল তাকে কিছু বললাম না, দেখি ও নিজে থেকেই কিছু বলে কিনা, তাই তার পাশে মেয়েটাকে বললাম, উ। আমি লিমা। ও, আপনি কোথা থেকে আসছেন আর কি কারণে আসছেন? রাজশাহী থেকে, আর এখানে একটা কোম্পানিতে চাকরি পাইছি, সেই জন্য এসেছি। আপনারা কি করেন, মানে লেখাপড়া না জব? ও, আমরা 3 জন একসঙ্গে অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করি। ও, আপনাদের বাসা কোথায়? আমার বাসা ওইটা। ও, আর আপনি? আমরা এই বাসায় 2য় তলায় থাকি। ও, লিমা মেয়েটার কানের কাছে গিয়ে বলল, কি রে, তাও নাম জিজ্ঞেস করলো না কেন? কে জানি, মনে হয় ভাব দেখাচ্ছে। না, সকালের জন্য তোর উপর রেগে আছে। জানি না। তখনই রুমে ফোন বেজে উঠলো, তাই আমি রুমে চলে এলাম। দেখি বাসা থেকে ফোন আসছে, রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কি করিস? এই তো রুমে, তুই? এই তো বাইরে বসে আছি। এনে আমার সাথে কথা বল। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খেয়েছিস? কিছুক্ষণ কথা বলার পর তারপর আবার বাইরে এলাম। দেখি মেয়েগুলো এখনো দাঁড়িয়ে আছে। গিয়ে অন্য পাশে দাঁড়ালাম। যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিলাম সেই মেয়েটি বলল, সরি। কেন? আপনার উপর ওভাবে পড়ে গিয়েছিলাম বলে। ইট ইজ ওকে। আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম নীলিমা, বাসার নিচতলাতেই থাকি।
ও, আপনি বাসার মালিকের মেয়ে? জি, আপনার বাসায় কে কে আছে? আমি, আব্বা আম্মা আর একটা ছোট বোন। আপনার? আমি, আব্বু, আম্মু। আর বোন বা ভাই নেই? না। ওহো, ওকে, আপনারা থাকেন, আমি বাইরের দিকটা ঘুরে আসি। ওকে যান। যেভাবে ছিলাম সেভাবেই চলে এলাম বাইরে। চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম আর চেনাও হলো। রাতে হোটেল থেকে খাবার নিয়ে যেগুলো আনছিলাম সেগুলো খেয়ে নিলাম আর আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ কাল থেকে অফিস যেতে হবে। গুড মর্নিং। ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের টোনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রান্নাঘরে গেলাম। হালকা ডাল ভাত চাপিয়ে কোনো মতনে বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে। আধ ঘন্টা পর হাজির হলাম। অফিসটা অনেক বড়। এসে বসের রুমের সামনে নক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ইয়েস, ওয়ালাইকুম সালাম। জি স্যার। আজ তো তোমার প্রথম দিন। জি স্যার। বস তখন ম্যানেজারকে ডাক দিয়ে বললেন। ম্যানেজার আসলো। জি স্যার, বলেন। এই ছেলেটাকে ওর কেবিন দেখিয়ে দাও এবং কাজ বুঝিয়ে দাও। জি স্যার, এই চলো। জি স্যার। ম্যানেজারের সাথে গেলাম। ম্যানেজার একটা ডেস্ক দেখিয়ে দিল আর আমাকে কাজ বুঝিয়ে দিল। তারপর চলে গেল। আজ প্রথম দিন, তাই তেমন কাজ নেই। বিকাল 4টায় বা অফিস ছুটি হলো। অফিস থেকে বের হলাম, রিক্সার জন্য অপেক্ষা করছি। তখনই একটা রিক্সা যাচ্ছিল। এই চাচা দাঁড়ান। রিক্সাওয়ালা দাঁড়ালো। কই যাবেন? প্রথমে বাজার যাব, তারপর বাসা। ও, ওঠেন। রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা তার আপন গতিতে চলতে লাগলো। 15 মিনিট পর বাজারে আসলাম। কিছু শাকসবজি ইত্যাদি বাজার করে ওই রিক্সা করে বাসায় আসলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে উপরে মেয়ে 3টা আজও ছাদে দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে রুমের তালা খুললাম। যখন রুমে ঢুকতে যাব, নীলিমা তখন বলল, এই যে শুনছেন, জি বলেন। আব্বু আপনাকে দেখা করতে বলেছে। ওকে, কিন্তু কখন? সন্ধ্যার পরে, তখন আব্বু বাসায় থাকবে। ওকে। রুমের ভেতরে গেলাম। ব্যাগগুলো রেখে পোশাক চেঞ্জ করে বিছানায় একটু শুলাম। শুয়ে ফেসবুক গেলাম। 2 দিন থেকে যাওয়া হয়নি। কিছুক্ষণ থেকে আবার বের হয়ে গেলাম। মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় গেলাম না। বাসার মালিকের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতেই একজন লোক দরজা খুলে দিল। বুঝলাম ইনি বাসার মালিক, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি নীল? জি সরি। সরি, কি জন্য? গতকাল আপনার সাথে দেখা করি নাই। কোনো সমস্যা নেই, ভেতরে এসো। জি। বেচালারদের তেমন বাসা ভাড়া দেই না। ও, তো আমাকে দিলেন যে? যে ছেলে তোমার জন্য এসেছিল সে আমার পরিচিত, তাই দিয়েছি। ওহো। কি জব করছো? নীলা ইন্ডাস্ট্রি কোম্পানিতে। ও, তোমার বাসায় কে কে আছে? মা বাবা আর একটা ছোট বোন। ও, তোমার বাবা কি করে? একজন ছোট ব্যবসায়ী। ও, জি। আচ্ছা আঙ্কেল, আজকের মতো চলি। খেয়ে যাও। না আঙ্কেল, আজ না, অন্য কোনো দিন। আমি আমার বাসায় চলে আসলাম। এসে ছড়িয়ে দিলাম ভাত তরকারি। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম আর বাকিটুকু রেখে দিলাম সকালের জন্য। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই 1.5 মাস চলে গেল। আমি আমার ডেস্কে বসে কাজ করছি, তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে তার রুমে রেখেছেন। জি যাচ্ছি। উঠে বসের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ইয়েস, আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? তোমার কাজ দেখে অনেক খুশি। থ্যাঙ্কস স্যার। বসো। জি, বসলাম। 3 দিন পর একটা মিটিং আছে, তোমাকে কিছু ফাইল দেব। ওভার টাইমে ফাইলগুলো দেখে দিতে হবে, পারবা? জি। আর আপনি এমন অনুরোধ করার মতো কেন বলছেন স্যার? আমি আপনার কর্মচারী, আমাকে আদেশ করার মতো বলবেন। তাই? জি। তোমার এমন ভাবে কথাগুলো বলো না, সবাইকে আপন করে নিতে পারবা, কিন্তু ওভার টাইমে দেখতে হবে, তাই ওভাবে বললাম। কোনো সমস্যা নেই স্যার। আর দেন ফাইলগুলো, আমি দেখতে পারবো। এই নাও। স্যার, আমাকে 5টা ফাইল দিলেন। স্যার, তাহলে আসি, অনেক কাজ আছে। ওকে। ডেস্কে এসে ফাইল 5টা রেখে অন্য ফাইল দেখতে লাগলাম। বিকালে নীলিমা, লিমা, নিপা দাঁড়িয়ে গল্প করছে। আমি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালাম আর ফেসবুক চালাতে লাগলাম। একটা পোস্ট দেখে মুসকে মুসকে হাসি। তখন লিমা বলল, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন আর হাসছেন নাকি? ওদের দিকে তাকিয়ে বললাম, এই আজব বস্তু আমার জীবনে নেই। সেই ন্যাংটা কাল থেকে সিঙ্গেল। ওদের সাথে একটু ফ্রি, তাই ওভাবে বললাম। সবাই হেসে উঠলো এমন ভাবে বলতেই।
কেন? এত সুন্দর, তাও সিঙ্গেল কেন? সুন্দর তাতে কি হয়েছে, এমনি ইচ্ছে করে নাই প্রেম করতে তাই। ও ভালো। তো আপনাদের বয়ফ্রেন্ড নেই? আমাদের কারো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ, এটাও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করার কি আছে? না, এত সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড নেই, তাই বিশ্বাস করতে পারছি না। তিনজন হাসলো। হাসেন কেন? এমনি। ও আচ্ছা বাই। এখন আবার কোথায় যাবেন? রুমে কিছু ফাইল আছে, 2 দিনের মধ্যে দেখে শেষ করতে হবে। যান তাহলে। রুমে এসে একটা ফাইল দেখতে লাগলাম। মাগরিবের আজান হয়ে গেল। ফাইলটি দেখে নামাজ পড়তে গেলাম। আসার সময় বাঁধলো আর এক কাণ্ড। আমি উপরে যাচ্ছি, তখন কারোর সাথে লাগলো। এবার ঠোঁটের সাথে ঠোঁট লাগলো। পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। লক্ষ্য করলাম নীলিমা। সরি, ওই তাড়াতাড়ি নামতে গিয়ে এমনটা হয়ে গেল। ইট ইজ ওকে, দেখে শুনে নামবেন। জি। আমি আমার রুমে চলে এলাম। ভাত রান্নার জন্য রাইস কুকারে ভাত চাপিয়ে দিলাম। সবজির জন্য রান্নাঘর যেতে হলো। কিছুক্ষণ পরে রান্না শেষ হলো। শালা বারবার ওই কথাটা মনে পড়তে লাগলো। ধুর, এগুলো ভেবে লাভ নেই, আমি বরং আমার কাজ করি। সময় আছে দেখে আরেকটা ফাইল নিয়ে বসলাম। ফাইলটা দেখতে দেখতে আজান হয়ে গেল, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার ফাইল নিয়ে বসলাম। 12টা পর্যন্ত দেখে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর আজ মিটিং আছে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফাইলগুলো নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। 8 ঘন্টা পর অফিসে চলে এলাম। এসে বসের রুমের সামনে এলাম। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? ইয়েস। ভিতরে গিয়ে তো মাটি থেকে আকাশে বললাম থুকু, আকাশ থেকে মাটিতে পড়লাম। আর আমার বুকের ভেতর তো শুকিয়ে 4 মাসের খরা হয়ে গেল। দেখি সেই দিনের মেয়েটা বসের পাশে বসে, যাকে পুকুরে ফেলে দিয়েছিলাম। মেয়েটা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। এমন ভাবে তাকাচ্ছিল যেন চোখ দিয়ে গিলি খাবে। কি হলো নীল? কিছু না স্যার। এমন করছো কেন? না এমনি স্যার। আর এই নিন ফাইলগুলো। আর বসো, দাঁড়িয়ে আছো কেন? জি, মেয়েটার দিকে আর চোখে তাকালাম। দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। নীল, এ আমার একমাত্র মেয়ে নীলা, আর নীলা এ নীল। হ্যালো ম্যাম। কোনো উত্তর দিল না। আমি আর অফিসে আসবো না। আগামী কাল থেকে নীলা এই অফিস দেখাশোনা করবি। নীল, তুমি নীলাকে একটু সাহায্য করবা। জি স্যার। ভয়ে ভিতর শুকিয়ে কাঠ হয়ে গেল। কি জানে আমার সাথে কি করে। ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল, তাই দরজা খুলে দিলাম। দেখি নীলিমা আর নিপা। বলেন। ভেতরে আসতে বলবেন না? না মানে আমি একজন ছেলে, কেউ যদি দেখে তাহলে কি ভাববে। আর আপনাদের বাসা আসতেই পারেন। কেউ কিচ্ছু বলবেন না। আসেন। এই নিন 22, আম্মু দিল আপনার জন্য। আপনার অফিস কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? ভালো। আমরা তুমি করে বলতে পারি না? কেন নয়? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি করে বলবো। আচ্ছা, বাড়িটা এখন নেবেন না সকালে? নীলিমা আমার দিকে এক প্রকার রাগে তাকালো। কি হলো? আপনি বলছো কেন? ও সরি। মনে থাকে যেন। আর সকালে দিলেই হবে। ওকে বাই। এখন তাহলে যাই। নীলিমা আর নিপা চলে গেল। আমি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলাম। নীলিমাকে কেমন যেন ভালো লাগে। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য বের হয়ে নিচে এসে নীলিমাদের বাসার সামনে কলিং বেল চাপ দিলাম। 2 বার চাপ দিতে আঙ্কেল দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, বাড়িটা দিতে এলাম। ও জি, বাড়ি দিয়ে চলে এলাম। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষার পর শেষ হলো। অতঃপর একটা রিক্সাওয়ালা এলো। চাচা যাবেন? উঠেন। চলে এলাম অফিসে। ডেস্কে বসতে যাব, তখন পিয়ন বলল, স্যার ম্যাম আপনাকে ডাকছেন। যাচ্ছি। ভেতরে ভয় লাগা শুরু করলো। কে জানে কি বলে। ভয়ে ভয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ইয়েস। কি জন্য ডেকেছেন ম্যাম? যা আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ, পিয়ন তো আছে, আমি কেন যাব? আর সেই দিনের জন্য সরি। তোরে কফি আনতে বললাম না? ম্যাম, একটু ভদ্রভাবে কথা বলেন। এভাবে কথা বলেন কেন? তোর কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। আর তোকে কফি আনতে বললাম না? জি যাচ্ছি। নিচে এসে কফি নিয়ে গেলাম। ম্যাম আসবো? ম্যাম এই নিন কফি। হাতটা এগিয়ে দিলাম। ম্যামও হাত বাড়িয়ে নিতে গিয়েও ফেলে দিলেন। তোর হাত কি শক্তি নেই? 2টা বসে দিলাম। গালে ব্যথা অনুভব করলাম। ম্যাম আপনি তো ছেড়ে দিলেন। তোর তো সাহস কম না, আবার মুখের উপর কথা বলিস।
গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকালাম। সরি ম্যাম। তোর শরীর গোষ্ঠী কিলাই, তাড়াতাড়ি পরিষ্কার কর, না হলে আরো থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেবো। জি। কাঁচের গ্লাস ভেঙে অনেক টুকরো হয়ে গেছে, তুলতে লাগলাম। শেষ টুকরো তুলতে গিয়ে হাত একটু কেটে গেল। আহ বলে উঠলাম, একটু রক্ত বের হয়ে গেল। ম্যাম হয়ে গেছে। ওকে যা, এখন তুই তোর কাজ কর। জি ম্যাম, সেদিনের জন্য রিয়েলি সরি। তোকে যেতে বললাম না? জি। চলে এলাম ডেস্কে বসতে। আকরাম ভাই বলল, কি নীল ভাই, ম্যামের সাথে কি? প্রথম দিনেই ম্যামের কেবিনে অনেকক্ষণ? ধুর, ওটা ম্যাম নাকি ধানি লঙ্কা ক্ষেত। কেন, কি হয়েছে? প্রথম দিনে অবস্থা খারাপ করে দিল। কেন, কি হয়েছে? সময় বুঝে একদিন বলবো। ওকে। তখনই, এটা অফিস, গল্পের আসর, যে বসে বসে গল্প করছেন। সরি ম্যাম। ম্যাম সরি। তারপর কাজ করতে লাগলাম। দুপুরে লাঞ্চ করলাম, তারপর আবার কাজ করতে শুরু করলাম। বিকালে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন একটা রিক্সা থামলো আমার সামনে। রিক্সায় নীলিমা আছে। উঠে এসো। না থাক, তুমি যাও, আমি অন্য রিক্সা নিয়ে আসছি। আরে এসো না। না থাক, তোমার আব্বু আম্মু দেখলে কি না কি ভাববে। কিচ্ছু ভাববে না। সত্যি তো? উঠলাম। তুমি এত ভীতু কেন? ভীতু না, আমি আমার সম্মান নিয়ে চিন্তা করি, চাই না আমাকে কেউ খারাপ বলুক। খুব ভালো। তো এদিকে কোথায় যাওয়া হয়েছিল? এক বান্ধবীর বাসা থেকে আসছি। আর ওদিকে এত চেপে বসে আছো যে? এমনি। পড়ে যাবে তো। না, কিছু হবে না। পড়ে যাবা না। ওকে ঠিক আছে। আরে তোমার গাল এমন লাল হয়েছে কেন? এমনি, তেমন কিছু না। ও। বাসার কাছে চলে এলাম এভাবে গল্প করতে করতে। নেমে গেলাম, নীলিমা ও নামলো। আমি ভাড়া দিতে যাব, তখন নীলিমা বলল, আরে থাক, আমি দিচ্ছি। আরে না, এটা কেমন দেখায় না। কেমন আবার দেখাবে? আমি তোমাকে আমার সাথে আসতে বলেছি, আর আমি তো রিক্সা ভাড়া করেছি, তাই না? নীলিমা ভাড়া দিল, রিক্সাওয়ালা চলে গেল। আমরাও ভেতরে যার যার বাসায় চলে এলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি আজ কি হলো। মনে পড়ে না এমন ভাবে কারো কাছে থাপ্পড় খেয়েছি কিনা। আর ম্যাম 3টা থাপ্পড় দিল। মনকে প্রশ্ন করলাম, ম্যাম কি আমার প্রতিদিন করবে? কে জানি। সেদিন কেন যে লাগতে গেছিলাম। আগামীকাল গিয়ে আবার সরি বলে নিব। এখন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ডেস্কে বসে কাজ করছি, তখন পিয়ন এসে বলল, স্যার ম্যাম আপনাকে ডেকেছেন। ভাইজান, ম্যাম আপনাকে কি জন্য ডেকেছেন শুনে আসেন, আমাদের তো আর ডাকবে না। আকরাম ভাইয়ের দিকে তাকালাম, মনে মনে বললাম, কি জন্য ডেকেছেন তা তো বুঝতে পারছি। আজও কপালে কিছু আছে। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ইয়েস। কি মেয়ে রে বাবা, সালামের উত্তর দিল না। মেয়ে তো নয়, যেন একেবারে ধানি লঙ্কা। মনে মনে শুনলে তো আমার খবর করে দিবে। ম্যাম আমাকে ডেকেছেন? আমার জন্য কফি নিয়ে আয়। আমি পিয়ন না, আমি আনতে পারবো না। তোর সাহস তো কম না? আমি তোর বস, আর তুই আমার সামান্য কর্মচারী। তোকে যেটা বলবো তোকে সেটাই করতে হবে। পারবো না। কি বললি কুত্তার বাচ্চা? তোকে তো যা আগে, না আরো দিব। জি ম্যাম। মাথা নিচু করে তারপর এত জোরে মেরেছে যে ঠোঁট ফেটে গেছে। কফি নিয়ে এলাম। ম্যাম এই নিন। এবার ভালো করে নিলেন। আমি তো ভাবলাম এবারও হয়তো ফেলে দিবেন। এই নে 5টি ফাইল, কাল সকালের মধ্যে পাই। যদি না পাই তাহলে তোর খবর আছে। একদিনের মধ্যে কেমনে সম্ভব? আমি জানি না তুই কিভাবে করবি। একদিনের মধ্যে কেমনে সম্ভব? আমাকে 2টা ফাইল দেন, আর অন্য কাউকে দেন। তোকেই দেখতে হবে, আর না হয় রিজাইন লেটার জমা দিয়ে চাকরি ছেড়ে দে। না ম্যাম, নিয়ে যাচ্ছি। ফাইল পেজটা নিলাম। ম্যাম সেদিনের জন্য সরি। চলে এলাম ফাইল পেজটা নিয়ে। চাকরিটা ছাড়তেও পারছি না, এটা ভেবে যে হয়তো এটা চলে গেলে এর থেকে ভালো চাকরি হয়তো পাবো না, আর পেলেও অনেক দেরি হবে। ম্যাম কি বললো নীল ভাই? তেমন কিছু না, কিছুক্ষণ কথা বললো, কাজ সম্পর্কে আর কিছু ফাইল দিল, এই আর কি। না অন্য কিছু চলছে? আরে না, ম্যাম কোথায় আর আমি কোথায়। বিকালে বাসায় ফিরলাম, ছাদে উঠতেই নীলিমার সাথে দেখা। কেমন আছো? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? তেমন কিছু না। বলতে পারো, কিছু শেয়ার করলে একটু হালকা হালকা লাগবে। আরে তেমন কিছু না। ও, সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? অনেকদিন সন্ধ্যার পর ঘোরা হয়নি,
আমি ভাবছি ঘুরতে যাব। না, কিছু অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে। ওকে, অন্যদিন যাব না হয়। রুমে এসে পোশাক চেঞ্জ করে ফাইলগুলো নিয়ে বসলাম। রাত 1টা বাজে, এখনো 3টা দেখা শেষ হয়নি। চোখ আটকে রাখতে পারছি না। খাওয়া দাওয়া হয়নি, খুব খিদাও পেয়েছে। উঠে আনা বিস্কুট ছিল, ওগুলো খেয়ে পানি খেলাম আর চোখ মুখ পানি দিয়ে আবার বসলাম। কিছুক্ষণ পর আর থাকতে পারলাম না, ওখানে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক, 7:30 বাজে। 4টা ফাইলও দেখা শেষ হয়নি। মুখে পানি দিয়ে এসে আবার বসলাম। 4টা দেখা কমপ্লিট হলো। এদিকে প্রায় 9টার কাটা ছুঁই। উঠে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজ খাওয়া দাওয়া হলো না। অফিস আসতেই 9টা বেজে গেছে। আজ কপালে অনেক দুঃখ আছে, এটা ভালোভাবে বুঝতে পারছি। ভয়ে ভয়ে আসতে পারি ম্যাম? ম্যামকে দেখে ভয় পেয়ে গেলাম। যে রেগে আছে, ভয়ে ভয়ে ভেতরে গেলাম। গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। ফাইলগুলো কোথায়? ম্যাম, 4টে দেখা হয়েছে আর একটা দেখার সময় পাইনি। কি বললি? আজ মিটিং আছে আর তুই দেখে শেষ করতে পারিসনি? সরি ম্যাম, সময় পাইনি। এখন কিভাবে মিটিং করব? যা তাড়াতাড়ি দেখে নিয়ে আয়। জি ম্যাম। মাথা নিচু করে ডেস্কে চলে এলাম। নীল ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এমনি, আর কিছু না বলে ফাইলটা দেখতে লাগলাম। দেখা শেষ করে ম্যামের কেবিনের সামনে এলাম। ম্যাম, আসতে পারি? আয়। ভিতরে গিয়ে দেখি এখন অনেক রেগে আছে। আমি ভিতরে যাওয়া মাত্রই আমার উপর ফাইল ছুঁড়ে মারলো। ফাইলের কাঁচি এসে সোজা আমার চোখের ওপর লাগলো। আমি আহা বলে চিৎকার দিয়ে চোখ ধরে নিলাম। এই, তোর ড্রামা বন্ধ কর। আর এগুলো ফাইল দেখেছিস? এত ভুল কারো? সরি ম্যাম, তাদের দেখার জন্য এমন হয়েছে। 2 চোখ দিয়ে পানি পড়ছে আর ডান চোখ অনেক জ্বালা করছে। তুই যা। কেন যে এই মূর্খগুলোকে কাজে নেয় বুঝি না। একেবারে অস্বচ্ছ, গেয়ভূত। বাবা মায়ের কি শিক্ষা দিয়েছে আল্লাহই জানে। ম্যাম, একটু চিৎকার দিয়ে আপনি আমাকে যা বলার বলেন। আমার বাবা মাকে এখানে টানবেন না, না হলে ভালো হবে না। কি করবি তুই? আমার চোখের সামনে থেকে গেলি না তোর গালে কয়েকটা বসিয়ে দিব? জি। ওয়াশরুমে চলে এলাম। 2 চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে নিজের অজান্তে। কিছুক্ষণ থেকে দেখতে চলে এলাম। নীল ভাই, আপনার চোখ লাল কেন হয়ে আছে? এ তেমন কিছু না, এসে টুকটাক কাজ করছি। লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম। এসে অনেক কিছু খেলাম, কারণ গতকাল রাত থেকে তেমন কিছু খাওয়া হয়নি। লাঞ্চ শেষ করে নিজের ডেস্কে এসে বসলাম, আবার কাজ করতে লাগলাম। বিকালে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন আকরাম ভাই এসে বলল, চলেন দুজন একসাথে কফি খাই। আজকে থাক না, অন্যদিন। শরীরটা কেমন করছে। ওকে। আর আপনার ডান চোখ তো ফুলে গেছে। কি বললেন? মোবাইল ফোন বের করে স্ক্রিনে দেখলাম, সত্যি অনেক ফুলে গেছে। কি হয়েছে? এমন ভাবে ফুলেছে কেন? জানি না ভাই, কেন এমনটা হয়েছে। কিছু তো হয়েছে। যেদিন থেকে ম্যাম আসছে সেদিন থেকে আপনি কেমন হয়ে গেছেন। আগে কত সুন্দর, সবার সাথে হেসে হেসে কথা বলতেন, আর এখন চুপচাপ বললেই চলে। আচ্ছা ভাই, এখন বাসা যাই। ওকে। বাসা চলে এলাম। শরীরটা অনেক খারাপ করছে, শরীরে জ্বর ভাব মনে হচ্ছে, জ্বর আসবে। শরীর বিছানায় এড়ে দিতে ঘুম চলে এলো। রাতে শরীর কাঁপতে আরম্ভ করলো। বুঝতে পারছি শরীরে জ্বরের পরিমাণ অনেক, উঠতেও পারছি না। হঠাৎ জ্ঞান হারিয়ে গেল। অতিরিক্ত জ্বর হলে এমনটা আমার হয়েই থাকে। রাতে জ্ঞান আসছে, আবার হারিয়ে যাচ্ছে। ফোন ধরার শক্তিটুকুও নেই। সকালের দিকে যখন জ্ঞান ফিরল, তখন এক চোখে দেখতে পাচ্ছি আর এক চোখে দিয়ে দেখতে পারছি না। রুমে অনেকেই আছে। তোমার জ্ঞান ফিরেছে? আমি শুধু চেয়ে চেয়ে সবার দিকে তাকালাম। একজন ডাক্তারও আছে। ওনাকে ওষুধগুলো খাইয়ে দিন। জি আঙ্কেল। তোমার এমন অবস্থা কখন থেকে? জি আঙ্কেল, সন্ধ্যার দিকে শরীর খারাপ করেছিল, তারপর রাত থেকে এমন। আমাদের জানাওনি কেন? আসলে আমরা তো তোমার আপন কেউ না। তেমনটা না, শরীরে ফোন ধরার শক্তিটুকুও নেই। কিন্তু তোমার চোখে এমন অবস্থা কেন? গতকাল চোখে খোঁচা লেগেছে, তাই এমন হয়েছে। এই বয়সে যদি এমন করো, একটু দেখে শুনে চলাচল করবি। আর যে ওষুধগুলো দিলাম সেগুলো ঠিক মতো খাবা, আর 2 দিন রেস্ট নাও। জি। একে একে প্রায় সবাই চলে গেল। এই নাও বাবা, ওষুধগুলো খেয়ে নাও। জি। উঠে বিছানায় হেলান দিয়ে ওষুধ খেলাম। কোনো সমস্যা হলে আমাদের জানাবা। জি। নীলিমা গিয়ে না বললে হয়তো তুমি এইভাবেই পড়ে থাকতা।
নীলিমার দিকে তাকালাম, দেখি ও আমার দিকে একদৃষ্টি তাকিয়ে আছে। আচ্ছা আমরা যাই, তুমি বিশ্রাম করো। জি। আবার শুয়ে গেলাম। আন্টি আঙ্কেল চলে গেল, শুধু নীলিমা, নিপা আর লিমা ছাড়া। চোখ বন্ধ করে আছি আর ভাবছি, না অনেক হয়েছে, আর ওই চাকরি করব না। রিজাইন লেটার জমা দিয়ে বাসায় চলে যাব। এত কিছু সহ্য করা যায়? কেউ আমার কপালে হাত দিল। কে হাত দিল দেখার জন্য চোখ খুললাম, দেখি নীলিমা। নীলিমার চোখের কোণে পানি মনে হচ্ছে। বুঝলাম না ওর আবার কি হলো। কি? তেমন কিছু না, দেখছিলাম জ্বর কমেছে কিনা। ওহো। আঙ্কেল আন্টিকে জানাবে না তোমার এমন অবস্থা? না থাক, না হলে অনেক চিন্তা করবে। ও হুম। এখনো তো কিছুই খাওনি তাই না? হুম। দাঁড়াও বলে বাইরে চলে গেল। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে। একটু পর নীলিমা এলো, হাতে একটা বাটি নিয়ে আছে। এই নাও খাও। কি? সকালে আম্মু বিরিয়ানি রান্না করেছিল। ওহো। এবার উঠো, তারপর খেয়ে নাও। হুম। আবার উঠে হেলান দিয়ে বসলাম। নীলিমা রান্নাঘর থেকে একটা প্লেট এনে ওতে খাবার দিল। হাত মুখ তো ধুতে হবে তাই না, তাই নামতে লাগলাম। কোথায় যাবে? একটু তো ফ্রেশ হওয়া লাগবে তাই না? কিন্তু যেতে পারবে? পারবো। পারবে না, আমি ধরে নিয়ে যাই। না থাক, আমি পারবো। নেমে যেই দু এক পা এগিয়েছি আরো পড়ে যেতে লাগলাম, তখনই নীলিমা ধরে নিল। শরীরে একটুও শক্তি নেই। বললাম না পারবে না, চলো সাথে নিয়ে যাই। নীলিমার সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে গেলাম। ঘুমের ওষুধ খাওয়ার জন্য ঘুম চলে এলো। যখন ঘুম ভাঙলো তখন চোখ খুলে দেখি কেউ নেই। মোবাইল হাতে নিলাম, দেখি বন্ধ হয়ে আছে। অন করলাম, দেখি চার্জ নেই। তাই উঠে চার্জ দিলাম। এখন প্রায় অনেকটা সুস্থ, খাবার তো খেতে হবে, তাই রান্নাঘরে গেলাম। এর মধ্যে নীলিমা হাজির। আরে রে কি করছো? রান্না খেতে তো হবে তাই না? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে? এখন অনেকটা সুস্থ। রান্না করা লাগবে না, আমাদের বাসায় খেয়ে নিবে। এটা কেমন করে হয়? সকালে খেয়েছি, আবার এখন খেলে কেমন দেখায় না? না, কিচ্ছু দেখাবে না। তবুও কোনো কথা না, গিয়ে শুয়ে পড়ো। না। নীলিমা হাত ধরে টেনে বিছানা পর্যন্ত নিয়ে এলো। আমি শুধু ওর দিকে চেয়ে আসি, কেন জানি না ওর এমন কাণ্ড খুব ভালো লাগছে। এইভাবে কি দেখছো? কিছু না, গোসল করতে হবে তো। ও। গোসল করতে এলাম। প্রথমবার শরীরে পানি দিতে এমন কাঁপুনি শুরু করলো, পুরো শরীর কাঁপতে শুরু করেছে। তাও কোনো মতো গোসল করলাম। কাঁপতে কাঁপতে বের হলাম। নীলিমাকে দেখি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এমন অবস্থা থেকে খাবার রেখে আমার কাছে দৌড়ে এলো। কি হয়েছে, এমন ভাবে কাঁপছো কেন? শরীরে পানি ঢেলেছি বলে। তাড়াতাড়ি কম্বল চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়ো। শুয়ে পড়লাম কম্বল চাপ দিয়ে। এখনো কাঁপুনি থামেনি। নীলিমার অস্থিরতা দেখে অনেক অবাক হলাম। মনকে প্রশ্ন করলাম, নীলিমা আমার জন্য কেন এমন করছে? সবসময় ওর মুখে হাসির ছাপ থাকে, কিন্তু সকাল থেকে দেখছি কেমন চিন্তার ছাপ। কিছুক্ষণ পর কাঁপুনি থামলো। নীলিমা পাশে বসে আছে, আমি বসলাম। ঠিক হয়েছে। আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। খেতে লাগলাম। মনে মনে পড়লাম, আমি কত স্বার্থপর, নিজে খেয়েই যাচ্ছি, আর ও খেয়েছে কিনা সেটা জিজ্ঞেসও করছি না। তাই বললাম, নীলিমা তুমি খেয়েছো? না, বাসায় গিয়ে খাবো। খাবার তো অনেক আছে, তুমি একটা প্লেট নিয়ে এসে খেতে বসে যাও। আরে থাক, আমি বাসায় গিয়ে খাবো। আরে যাও, প্লেট এনে এখানে বসে যাও। ওকে। নীলিমাও আমার সাথে খেতে বসলো। একটা কথা বলি, তুমি আমার রুমে এভাবে আসো, সবাই কি মনে করবে? আর আঙ্কেল আন্টি বা কি বলবেন? কেউ কিচ্ছু বলবে না, আর আম্মুকে তো বলেই এসেছি। তাও মানুষের মন কখন যে কি বলে বসে থাকে কে জানি। কেউ কিছুই বলবে না। তুমি কি আমাকে পছন্দ করো? নীলিমা আমার দিকে তাকালো। এভাবে তাকালো দেখে নিজের কাছে খুব খারাপ লাগলো। হয়তো মানবতার খাতিরে করছে, আর আমি কি নাকি ভাবছি। সরি। নীলিমা কিছু বলছে না, চুপ করে আসে। এতক্ষণ খুব খারাপ লাগতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলো। নীলিমা পেট পরিষ্কার করে দিল। ওষুধগুলো পাশে ছিল, খেয়ে নিলাম। নীলিমা কোনো কথা বললো না, চলে গেল। খুব খারাপ লাগছে। আমি কি বললাম? কিছুক্ষণ পর ঘুম চলে এলো। বিকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। প্রতিদিন নীলিমারা এখানে থাকে, কিন্তু আজ নেই। খুব খারাপ লাগছে, কেমন নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বাইরে থেকে ফোন আসছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে ভাইয়া? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, তুই?
আলহামদুলিল্লাহ ভালো। কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি, তুই? এই তো বসে আছি। বাড়ি কখন আসবি? 2 দিন পর মনে হয় একেবারেই বাড়ি। বুঝলাম না, একেবারে বাড়ি আসবি মানে? কিছু না, দেখা যাক কখন বাড়ি যাব। ও, বাসায় যখন আসবি তখন আমার জন্য কিছু নিয়ে আসবি, কেমন? তোর জন্য জামাই নিয়ে যাব। ধ্যাত, অত হাসিস না বুঝলি, মুখে মাছি যাবে। বলছি যে শোন না, আমার জন্য একটা কিউট দেখে ভাবি আনবি, তাহলেই হবে। এখানের প্রায় মেয়ে কেমন বুঝতে পারছি, সবাই আধুনিক পোশাক পরে, যা আমার একদম ভালো লাগে না। গ্রামের মেয়েরা অনেক ভালো। তাই? তাহলে আমি একটা খুঁজি। আর তোকে কষ্ট করে খুঁজতে হবে না, আমিই খুঁজে নিব। আম্মু আর আব্বা কোথায় রে? মা বাড়িতে আছে, আর আব্বার যেখানে থাকার সেখানেই আছে, মানে বাজারে। আর তুই কোথায়? পুকুর পাড়ে। ওহো, বাড়ি যা। একটু পর। এনে আম্মার সাথে কথা বল। দে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ পর মায়ের সাথে কথা বললাম। কথা বলা শেষ করে পিছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। সরি তখনকার জন্য। আরে কিছু মনে করেনি। তাহলে কথা না বলে চলে গেলেন যে? এমনি। ওহো, আঙ্কেল আন্টির সাথে কথা বলছিলে? ভালো। তুমি অসুস্থ জানিয়েছো? না। ও, এই বাসা মনে হয় খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যাব। কেন? এমনি। কিছু তো হয়েছে? 3-4 দিন ধরে তোমাকে কেমন যেন দেখাচ্ছে। আরে কিছু হয়নি। তবে এই বাসা ছাড়বে কেন? আমি কি কিছু করেছি? আরে না, তুমি কিছু করনি। তাহলে? এমনি বললাম আর কি। ও, আমি তো ভাবলাম সত্যি সত্যি। 2 দিন পর আজ অফিস ছিলাম, 2 দিন আসতে পারিনি, তাই আমি আমার ডেস্কে আসতেই। এই 2 দিন কোথায় ছিলেন? আর ম্যাম আপনাকে খুঁজছিল কেন? অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, যান ম্যামের সাথে দেখা করে আসেন। ডেস্কে ব্যাগ রেখে ম্যামের কেবিনের সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আসতে পারি ম্যাম? ইয়েস। ভিতরে গেলাম। ম্যাম মাথা নিচু করে কাজ করছিল, মাথা উপরে তুললেন, আমাকে দেখে বললেন, এই 2 দিন কোথায় ছিলি কুত্তার বাচ্চা? এটা কি তোর বাবার অফিস যে যখন ইচ্ছা আসবি আর যখন ইচ্ছা যাবি? ম্যাম, মা বাবাকে টানবেন না বলছি, না হলে ভালো হবে না। আর মুখের ভাষা ঠিক করেন। কি করবি? তোর মা বাবা তোকে তো ভালোভাবে শিক্ষা দিতে পারেনি তোর জন্মের। এই তোর সমস্যা কি বলতো? তোর অফিসে কাজ করে বলে যা ইচ্ছা তাই করবি? তোর মা বাবা ভালো করে তোকে শিক্ষা দিতে পারেনি, অনেক সহ্য করছি আর না। বলে আমি আমার ডেস্কে এসে রিজাইন লেটার লিখে আবার ম্যামের রুমে গেলাম। এই নেন রিজাইন লেটার, এই চাকরির দরকার নেই। ম্যামের কেবিন থেকে বের হয়ে ডেস্কে আসলাম। আরে ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর আপনি তাড়াতাড়ি কি লিখে দিয়ে গেলেন? আর এমন ভাবে রেগে আছেন কেন? এই চাকরি ছেড়ে দিলাম। কেন? এমনি, ভালো লাগছে না তাই। ব্যাগ নিয়ে ডেস্কে থেকে বের হয়ে গেলাম। সামনে যেতেই বসের সাথে দেখা। নীল, কোথায় যাচ্ছ? বাসা। কেন, কি হয়েছে? আর তোমার চোখ এমন ভাবে ফুলে আছে কেন? চাকরিটা ছেড়ে দিলাম। কেন? ম্যামের কাছ থেকে সব উত্তর পেয়ে যাবেন। যদি ভুল করে থাকি বা আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা করবেন। বসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। বস ম্যামের কেবিন গেল। নীলামা, কি হয়েছে? নীল চাকরি ছেড়ে গেল কেন? ম্যাম চুপ করে আছে, কিছু বলছে না। বল। জানি না। মিথ্যা বলিস কেন? বলছি, সবকিছু বললাম। তোর সাথে এমন করেছিল বলে তোর মোটেও এমন করা ঠিক হয়নি। তুই অনেক বেশি করে ফেলেছিস। চল, ক্ষমা চেয়ে নিবি আর ওকে আবার জয়েন হতে বলবি। কিন্তু ও থাকে কোথায় জানি না তো। আমিও তো জানি না। নীলকে ফোন দিয়ে দেখি। দেখো। আমি বাসায় এসে ব্যাগ গোছাচ্ছি, আর এখানে থেকে কি করব, ফোনটা বেজে উঠলো। দেখি আননোন নাম্বার, রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার অফিসের বস। ও জি স্যার, বলেন। তুমি যেখানে থাকো সেইখানে ঠিকানা দাও। কেন স্যার? আরে দাও না। জি, ঠিকানা দিলাম। প্রায় 20 মিনিট পর কেউ দরজায় নক করলো। দরজা খুলে দিলাম, দেখি বস আর ম্যাম আসছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। ভেতরে আসেন। হ্যাঁ। সরি তোমার সাথে এমন করার জন্য।
সেদিন ওই রকম করেছিলে বলে খুব রাগ হয়েছিল। ক্ষমা করে দাও বাবা। ইট ইজ ওকে, আর আমাকেও ক্ষমা করে দিন সেই দিনের জন্য। হুম। নীল, কাল থেকে তাহলে এসো, আমরা যাই, আমাদের কাজ আছে। সরি স্যার, আমি আর জব করব না, আমি বাড়ি চলে যাব। কেন? কেন কোনো আর জব করবে না? এমনি। তাহলে ক্ষমা করো নাই? জি করছি। তাহলে জব করবে না কেন? এমনি। কোনো কথা না, আগামীকাল অফিসে আসবে। ক্ষমা করো নাই? বললাম তো করেছি। যদি কাল অফিসে আসো তাহলে বুঝবো ক্ষমা করেছো। তাহলে কাল এসো। ওকে। ম্যাম আর বস চলে গেল। গরিব তো, তাই মেনে নিতে হলো। আর ম্যামকে তো কখনো মন থেকে ক্ষমা করব না। যা যা করছে সবকিছু মনে আছে। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমিও বুঝে দেব নীল কি জিনিস। বিকালে ছাদে বসে আছি, তখন নীলিমা, নিপা, লিমার আগমন। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? সবাই ভালো। দুপুরে ওষুধ খেয়েছো? কিছুক্ষণ সবার সাথে নানান কিছু নিয়ে গল্প করলাম। পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য বের হলাম। বাসার মেন গেট থেকে বের হতেই দেখি একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তেমন কিছু না মনে করে একটু সাইডে গিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। তখন কেউ বলল, গাড়িতে ওঠো। আমি তেমন গুরুত্ব দিলাম না, হয়তো অন্য কাউকে বলছে। আবার মেলি কণ্ঠে বলল, এই যে নীল সাহেব, তোমাকে বলছি। এবার তাকালাম, দেখি ম্যাম গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলছেন। কাছে গেলাম। জি ম্যাম, কিছু বলবেন? গাড়িতে ওঠো। সরি ম্যাম, আমি রিক্সা যেতে পারবো। ওঠো না। বললাম তো রিক্সা যেতে পারবো। উঠবা না চিৎকার দিয়ে লোক জমা করবো? আপনার ইচ্ছা, আর আপনারা বড় লোক, যা ইচ্ছা তাই করতে পারেন। ম্যাম চুপ হয়ে গেল। আমি আমার সাইডে গিয়ে দাঁড়ালাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে আসলেন যে? তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি এমন করছো কেন? মানে হচ্ছে চলো আমার সাথে। তখনই ওখান দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। এই রিক্সাওয়ালা ভাই দাঁড়ান। রিক্সাওয়ালাটা দাঁড়ালো। কোথায় যাবেন? ও কোথাও যাবে না, আপনি চলে যান। না ভাই, আমি যাব। যাবে না, আপনি যান। রিক্সাওয়ালা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ম্যামের দিকে। ভাইয়া আর আপা, মুনি এভাবে ঝগড়া করা ঠিক না, বলে রিক্সাওয়ালা মুচকে হাসলো। আমি গেলাম। মানে? রিক্সাওয়ালা চলে গেল। রিক্সাওয়ালা এভাবে মুচকে হাসির কারণ বুঝতে পারলাম না। ম্যাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আর আপনি রিক্সাওয়ালাকে পাঠিয়ে দিলেন যে? তাই তো বলছি, আমার সাথে এসো। দূর, এভাবে হবে না, বলে আমার হাত ধরে টানতে লাগলো। তিনি গাড়ির কাছে এনে সামনে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দিল। আর ম্যামও গাড়িতে উঠলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। চুপ করে বসে আছি। চুপ কেন? এমনি। তোমার গার্লফ্রেন্ড আছে? না। না থাকলেই ভালো, আর থাকলেও ব্রেকআপ করিয়ে ছাড়তাম। মানে? কিছু না। তোমার বাসায় কে কে আছে? কেন? আরে বললে সমস্যা কোথায়? কোথাও না। তাহলে বলো। মা বাবা আর একটা বোন। ও, আমার জানাতে চাইবে না? প্রয়োজনীয় কিছু মনে করলাম না। ভালো। অফিস চলে এলাম। ম্যাম গাড়ি থামাতেই নেমে পড়লাম। নেমে আমি আমার ডেস্কে চলে এলাম। আমাকে দেখে আকরাম ভাই বললেন, কে নীল ভাই, আগামীকাল চাকরি ছাড়লেন আর আজ অফিসে যে? ম্যাম আর বস আমার কাছে গেছিলেন, তাই আসলাম। ও, কি এমন হয়েছিল যে চাকরি ছাড়লেন? আর ম্যাম আর বস বা আপনার কাছে গেলেন কেন? এভাবে কি বলা যায়? অফিস শেষ করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাবেন, তাহলে তো পেট থেকে বের হবে। তাই আমার পকেট ফাঁকা করার ধান্দায় আছেন? ওকে। এই ফাইলটার কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। দেন ভাই দেন। কাজিনের বিয়ে দাওয়াত খাওয়া শেষ? ওহো, দিনগুলো কেমন কাটলো? মজার মধ্যে দিয়ে। খুব ভালো। এবার একটু বুঝিয়ে দেন, ফাইলটার কিছুই মাথায় আসছে না। একবার আকরাম ভাইয়ের দিকে তাকান, কিভাবে আসমানি আপুর দিকে তাকিয়ে আছে। আকরাম ভাইয়ের দিকে তাকালাম। সত্যি আসমানি আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকরাম ভাই, এটা কাজের সময়, কাকে দেখার সময় না। আমার কথা শুনে আকরাম ভাই তাড়াতাড়ি চোখ টেনে নিল। তারপর আমার দিকে তাকালো। আকরাম ভাই মুস্কি হেসে বললেন। আমিও মুস্কি হাসলাম। রিয়াকে বুঝিয়ে দিতে লাগলাম। এখানে কি হচ্ছে? তেমন কিছু না ম্যাম, ফাইলটা বুঝতে পারছিলাম না, তাই নীল সাহেবের কাছে বুঝে নিতে আসছি। আপনি আমার কেবিনে আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। জি ম্যাম।
রিয়া ম্যামের সাথে চলে গেল। আমিও আমার কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় পিয়ন আসলো। স্যার ম্যাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। এই সময় আবার কেন ডাকলো আল্লাহ জানে। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ভিতরে গেলাম। জি ম্যাম বলেন, কেন ডেকেছেন? এত তাড়া কিসের? লাঞ্চ করেছো? না গিয়ে কি করব? এসো আমরা একসাথে লাঞ্চ করি। না থাক, আমি ক্যান্টিনে করব। আরে এসো না। না থাক, আমি গেলাম। অন্য কোনো কাজ থাকলে বলেন। ম্যাম মন খারাপ করলো। না, অন্য কোনো কাজ নেই। আচ্ছা যাও। জি। এই দাঁড়াও। জি বলেন। এরপর থেকে আমার কেবিনে আসার সময় অনুমতি নেওয়া লাগবে না। অনুমতি ছাড়া ঢুকে যাবা। কেন? আমি বললাম তাই। ওকে, চেষ্টা করব। আর একটা কথা। জি বলেন। তুমি করে বলবা। সরি, পারবো না। ওকে, আমি যাই। চলে এলাম। এসে লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিলাম। বিকালে চলেন নীল ভাই। কোথায়? আচ্ছা মানুষ আপনি তো, সকালে বললেন আর এখন ভুলে গেলেন। ওহো, ভুলে গেছিলাম। ওকে চলেন। রেস্টুরেন্টে না, কফি শপে গেলেই হবে। চলেন। কফি শপে এলাম। আকরাম ভাই 2টা কফি অর্ডার দিলেন। একটু পর কফি আসলো। নীল ভাই এবার বলেন। কফিতে চুমুক দিতে দিতে গ্রাম থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। ম্যাম আপনার সাথে ওই রকম না করলেও পারতেন। আসমানে আপুকে পছন্দ করেন তো বলে দেন না কেন? ভয় করে? পুরুষ মানুষ কিসের ভয়? বলে দিবেন যে ভালোবাসি। এখন বলা খুব সহজ, কিন্তু কোনো মেয়ের সামনে বলা খুব কঠিন। কোনো মেয়ের সামনে আই লাভ ইউ বলতে গেলে সবকিছু ভুলে যাবেন। হার্টবিটের গতি বেড়ে যাবে, কপালে বিন্দু বিন্দু ঘাম বের হয়ে যাবে, বুঝেন? না, কখনো কাউকে বলি নাই তো, তাই বুঝতে পারলাম না। খুব ভালো, আমাকে একটু সাহায্য করবেন? কি? আসমানির সাথে একটু সেটিংটা করিয়ে দেন না। করিয়ে দেবো, কিন্তু আমি কি পারবো? আপনি কি চান? যখন সেটিং করে দেবো তখন না হয় বলবো। ওকে। আচ্ছা ভাই, এখন যাই। প্রায় সন্ধ্যা হয়ে এলো। ওকে যান। চলে এলাম। আস্তে আস্তে মগরিবের আজান, তাই নামাজ পড়ে একেবারে ভেতরে গেলাম। ভেতরে যেতেই দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় আবসা আবসা বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। আমি ওর সামনে যাওয়া মাত্রই বলল, এতক্ষণ কোথায় ছিলে? একটু কাজ ছিল তাই দেরি। কত টেনশন হচ্ছিল যে কিছু হয়ে গেল না তো? আমাকে নিয়ে এত ভাবার কি আছে? অনেক কিছু আছে। আচ্ছা তোমার নাম্বারটা দাও। কেন? আরে দাও না। 01316071। থ্যাঙ্কস। কেন? এমনি। আচ্ছা যাও, বিশ্রাম নাও। রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে রান্না চাপালাম। রান্না শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। যাই একটু ফেসবুক পাইচারি করে আসি। ফেসবুক গেলাম, মেসেঞ্জার খালি। শালার এমন কপাল, খোঁজ নেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সাইডে দাঁড়ালাম। আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? জি। তাহলে ওখানে গিয়ে দাঁড়ালে যে? অফিস যাব, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সার জন্য অপেক্ষা করতে হবে না, গাড়িতে এসো। আপনি চলে যান, আমি রিক্সায় যাব। আসবে না? আগামীকালের মতো টেনে নিয়ে যাব। না থাক, আসছি। গুড বয়। বুঝি না এর আবার কি হলো। আমার পিছনে এভাবে লাগলো, দেখলেও তো পুরো শরীর জ্বলে, আর পাল্টা আমার সামনেই আসে। এভাবে বিড়বিড় করে কাকে গালি দিচ্ছ? কাউকে না। ভালো, তোমার ফোন নাম্বারটা দাও। আমার নাম্বার নিয়ে কি করবেন? প্রয়োজন আছে তাই। আমার সাথে কিসের প্রয়োজন? অফিসে তো কথা হয়। আরে দাও তো। না থাক। এই তুই দিবি না গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব? দিচ্ছি, তুলেন। এই না, তুমি তুলে দাও। না থাক, আপনার অনেক দামি ফোন, কোথায় আমাদের মতো গরিবের স্পর্শ পেলে নোংরা হয়ে যাবে। ম্যাম আমার দিকে তাকালেন। এত কত বড় কেন? না বলছি, আর নাম্বার তুলে দাও। আরে আপনার নাম্বার তুলতে এই সমস্যা কোথায় হচ্ছে? দেখতে পাচ্ছ না গাড়ি চালাচ্ছি? তাহলে দাও। জি, নাম্বার তুলে দিলাম। তুমি অফিসে সবার সাথে কত হাসি খুশি ভাবে কথা বলো, আর আমার সাথে থাকো তখন চুপ কেন? মনে হচ্ছে কথা বলতে জানো না। কই, কথা বলছি তো। আরে আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? অফিস তো ওইদিকে। শপিং মল যাচ্ছি। আমাকে নিয়ে আসলেন যে? আমাকে রেখে আসেন, আমার কাজ আছে। তাতে কি হয়েছে? আছে আছে, পরেও করা যাবে। কাজ ফেলে রাখতে পছন্দ করি না, আর অফিস বাদ দিলে বস কি বলবেন? বস কে?
আপনি, কিন্তু স্যার কি বলবেন? আব্বু আবার কি বলবে? আর এখন থেকে তোমাকে অফিসের কাজ করতে হবে না, আমার সাথে থাকবে ব্যাস। মনে করো এটাই তোমার চাকরি, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ, তোমার পজিশন উন্নত হলো আর তোমার বেতন 40,000 টাকা। না থাক, আমি যে পজিশনে আছি সেটাই ভালো। আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। না। এখন নামো, শপিং মল চলে এসেছি। জি। শপিং মলের ভেতরে গেলাম। ম্যাম অনেক শপিং করলেন, শেষে একটা ছেলেদের পোশাকের দোকানে গেলেন। আমি ভাবলাম হয়তো ম্যামের বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে উনি আমার সাইজের শার্ট দেখছেন। ম্যাম, আপনি আমার সাইজের শার্ট কিনছেন কেন? আপনার বয়ফ্রেন্ডকে আমার সামান আর আমার মতো দেহ গঠন। পরে বলছি, এই শার্ট প্যান্ট গুলো দেখতে কেমন লাগছে? জি ভালো। শার্ট প্যান্ট কিনে একটা ঘড়ির দোকানে গেলেন, তারপর ঘড়ি দেখতে লাগলেন। যে দামি ঘড়ি আমাদের মতো ছেলেদের দেখাই হবে, কোনদিন কিনে পড়তেই পারবো না। আর যদি কিনে পড়িও লোকে বলবে ঘরে নেই খেতে, সোনার আংটি হাতে, আর না হলে বলবে চুরি করে নিয়ে এসেছে। এখান থেকে একটা ঘড়ি পছন্দ করো তো। আপনিও তো করতে পারেন। আরে তুমি করো। জি। একটা ঘড়ি চয়েস করে দিলাম। ম্যাম শপিং করে শেষে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। কি খাবা? কিছু না, সকালে খেয়ে এসেছি। সকালে খেয়েছো? আর এখন 12:30 বাজে। জি। তাহলে? কিছু না। এবার বলো কি খাবা? আপনি যা অর্ডার দিবেন। ওকে, ওইটা। জি ম্যাম বলেন। এই খাবারগুলো আমাদের দুজনের জন্য নিয়ে আসেন। ওয়েটার খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ করলাম। ম্যামের সাথে ঘুরে ঘুরে অনেক খিদে পেয়েছে, আর পেটে ইঁদুর দৌড়ে দৌড়ে শুরু করেছিল। এখন শান্ত হলো, বসে আছি। তখন হঠাৎ একটা ছেলে বলে উঠলো, নীলা, তুমি এখানে কি করছো? মনির, তুমি এখানে? এই তো খেতে আসছিলাম। ম্যাম ওটা একটু জোরে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এই তো খেতে আসলাম। ও, এটা কে? আমার বিয়ে। ম্যামের দিকে তাকালাম। ও, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই। তোমাদের বাসায় সবাই কেমন আছে? ভালো। তো এখন কি করো? আব্বুর বিজনেস সামলাই। আর তুমি? আমি আব্বুর বিজনেস দেখাশোনা করছি। ম্যাম আমি চলে যাই, আপনারা গল্প করেন। যাবে কেন? যদি আপনাদের কথা বলতে সমস্যা হয়। কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। না ম্যাম, আপনি গেলে চলেন, না হলে আমাকে যেতে দেন। যাবে কেন? এই তুই তো একজন সাধারণ পিয়ে, তো তোরা তো কথা কিসের? নীলা যা বলছে বুঝতে পারছিস না? ভিখারির বাচ্চা কথাকার। তখনই ঠাস করে একটা শব্দ হলো। আরে ভাই, আমার গালে না, মুনিরের গালে ম্যাম বসিয়ে দিল। এই শুনতে সবাই আমাদের দিকে তাকালো। আমি অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে, মুনিরও অনেক অবাক হয়েছে। আর যদি এভাবে ঝাড়ি দিস একে, তাহলে দেখেছিস। নীল চলো তো। ভাইয়া সরি, আমার জন্য এমনটা হয়ে গেল। মুনির অবাক হয়ে তাকিয়ে আছে ম্যামের দিকে। কেন এমন ভাবে থাপ্পড় দিল বুঝতে পারলো না, আমিও বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা তো পারবেন। আপনারা তো হচ্ছে কি যে থাক বললাম না, না হলে হার্ট ফেল করতে পারেন। গাড়িতে বসে আছি, ম্যাম রেগে আছেন। ম্যাম ছেলেটাকে এভাবে মারলেন কেন? ও তোমার সাথে এমন ভাবে কথা বললো কেন? ও তো ঠিকই বলেছিল। না, কিছু ঠিক বলেনি। ভালো, কিন্তু এভাবে ছেলেটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। হয়েছে। আর এখন কোথায় যাবেন? অফিসে না বাসায়? বাসা। ও, এই নাও, এগুলো তোমার। মানে আবার এগুলো তোমার? আমি এগুলো নিতে পারবো না। কেন? এগুলো আমাদের মতো গরিবদের শরীরে মানাবে না। নিবা না? না, নেওয়া লাগবে না বলে ব্যাগগুলো নিয়ে বাইরে ফেলতে যাচ্ছেন। আরে কি করছেন? থামেন। কি হলো? তুমি নিবা না তাই ফেলে দিচ্ছি। এগুলো তো পড়তে পারবো না। ওকে দেন, নিচ্ছি। শপিং ব্যাগগুলো নিয়ে বাসার কাছে এলাম। এগুলো আগামীকাল পরে আসবা কিন্তু। কিছু বললাম না, বাসার ভিতরে চলে এলাম। ম্যাম চলে গেল। বিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ম্যাম যা শুরু করেছে এভাবে চললে তো কিছু একটা হয়ে যাবে। ম্যাম কেন যে আমার সাথে এমন করছে? যা করছে করুক, তা আমার কি? নীলিমা এসে পাশে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে? মন খারাপ মনে হচ্ছে? সকালে মেয়েটা কে ছিল? ওটা আমার অফিসের ম্যাম। তো তোমাকে নিতে এলো কেন? আমি নিজেও জানি না কেন ম্যাম আমাকে এভাবে নিতে আসে, কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? এমনি। তুমি ফেসবুক ব্যবহার করো না? করি তো। ফেসবুক আইডি কি নাম দেওয়া আছে? আমার নাম দেওয়া আছে, কিন্তু তুমি এগুলো জেনে কি করবা? কিছু না।
আর কিছুক্ষণ কথা বলার পর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রান্না চাপালাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফেসবুকে গেলাম, দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, নিশিরাতের পড়ি। মনে মনে বললাম এটা মনে হয় নীলিমা, তাই একসেপ্ট করলাম। সাথে সাথে মেসেজ আসলো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তুমি বলতে বলতে আপনি বলো কেন? আপনাকে তো চিনলাম না, কে আপনি? আরে আমি নীলিমা। ও তুমি? কি করো? এই শুয়ে আছি, তুমি? বিছানায় বসে আছি আর একজনের কথা ভাবছি। কার কথা? সময় হলে জানতে পারবে। খেয়েছো? তুমি? খেয়েছি। আল্লাহ হাফিজ, ঘুম আসছে। আল্লাহ হাফিজ। ফেসবুক থেকে বের হলাম, আবার ফোন আসলো, আননোন নাম্বার, রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, বলো তো কে হতে পারি? আরে আপু, আমি কেমন করে বলবো আপনি কে? আপু বলবি না। তাহলে আপনি কে? আন্টি? কুত্তা, তোকে কাজ পেলে আমি তোকে কি যে করবো। আরে এভাবে কথা বলেন কেন? পরিচয় তো দিবেন। আমি নীলা। ও ম্যাম, আপনি? কি করো? শুয়ে আছি, আপনি? শুয়ে আছি। তুমি খেয়েছো? জি, আপনি? আল্লাহ হাফেজ, অনেক ঘুম আসছে। ওকে, কাল সকালে দেখা হবে। জি, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নিচে আসতেই নীলিমার সাথে দেখা। গুড মর্নিং। গুড মর্নিং। সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? ঘুরতে যাব তাই বলছিলাম। ওকে। থ্যাঙ্কস। অফিস যাব। ওকে, যাও, সাবধানে যাবে। গেট থেকে বের হতে দেখি ম্যাম আজকেও দাঁড়িয়ে আছে। ম্যাম চলেন যাওয়া যাক। জানি ম্যাম আমাকে নিয়ে তারপর যাবে, তাই আগেই বললাম। কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে? কিন্তু সূর্য তো ঠিক দিকে উঠেছে। আচ্ছা আপনি যান, আমি রিক্সায় আসছি। রাখো কেন? আচ্ছা চলো। গাড়িতে উঠলাম। ম্যাম ড্রাইভ করতে লাগলো, চুপ করে বসে আছি। চুপ থাকতে দেখে ম্যাম বললেন, এমন ভাবে চুপ কেন? আর আমি যে তোমাকে পোশাক দিয়েছিলাম সেগুলো পরো নাই কেন? এমনি। দুদিন পর আমার বার্থডে। খুব ভালো তো। তোমাকে অগ্রিম ইনভাইট করে রাখলাম। থ্যাঙ্কস। তুমি কিন্তু আসবে। সময় হোক তখন দেখাবো। এমন বলছো কেন? কে জানি, যদি কোনো কাজ বা অসুস্থ হয়ে থাকি তাই। এমন বলো কেন? তো কি বলবো, মানুষ কখন কি হয় কেমন করে বলবো? সবসময় এমন করে কথা বলো কেন? তো কেমন করে কথা বলবো? কিছু না, অফিস চলে এসেছি। জি, নেমে ভেতরে এলাম। আমার ডেস্কে আসতে আকরাম ভাই বললেন, কি ভাই, ম্যামের সাথে দেখি খুব আসছেন, কাহিনীটা কি? আরে তেমন কিছু না। আগামীকাল অফিস এলেন না যে, আর ম্যামও আসে নাই, কিছু তো একটা চলছে। আরে তেমন কিছু না, ম্যাম আমাকে ওনার সাথে শপিং করাতে নিয়ে গেছিলেন। হঠাৎ আপনাকে নিয়ে গেল, কারণটা কি? আমিও জানি না। আচ্ছা, আসমানি আপুর সাথে কথা হয়েছে? না। দাঁড়ান, আমি গিয়ে কথা বলছি। ওটা আসমানি আপুর ডেস্কে গেলাম। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ব্যস্ত? না। ওহো। হঠাৎ এখানে কি মনে করে? কেন, আসতে কি পারবো না? আরে তেমন না, আসো না তাই বলছি। ওহো, আচ্ছা আপু, আপনার তো বয়ফ্রেন্ড নেই তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? না, নেই। আমি আগেই বুঝতে পারছি যে আপনার বয়ফ্রেন্ড নেই। কেমন করে? যেভাবে আকরাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে আপু একটু লজ্জা পেলেন। না আসলে। বুঝতে পেরেছি, আপনি আকরাম ভাইকে পছন্দ করেন তাই না? না। বুঝলাম পছন্দ করেন, তাহলে বলেন না কেন আকরাম ভাই আপনাকে পছন্দ করেন? আমি মেয়ে হয়ে আগে কেন বলবো? ওহো, তাহলে টিট রেডি রাখেন। তখনই ম্যাম বলল, এই যে এটা অফিস। আর নীল সাহেব, এখানে আপনি কেন? এটা তো আপনার ডেস্ক না? জি ম্যাম, যাচ্ছি। আর আমার কেবিনে যান, আজ থেকে ওখানে আপনার ডেস্ক। কেন ম্যাম? আমার ইচ্ছে হচ্ছে তাই। ওহো, আমি আমার ডেস্কে আসলাম, ব্যাগ নিয়ে ম্যামের ডেস্কে আসলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম এসে আমাকে বলল, আসমানের সাথে এত কথা কিসের? তেমন কিছু না ম্যাম, এমনি। আর অন্য মেয়েদের সাথে কথা বলতে যেন না দেখি। কেন? আমি বলছি তাই। আপনার সব কথা শুনতে বাধ্য নই। শুনতে হবে। পারবো না, আপনার সকল কথা কেন শুনবো? দেখাচ্ছি কেন শুনবি। মনে মনে বললাম, এখন আবার থাপ্পড় দিবে না তো?
কিন্তু অবাক করে দিয়ে ম্যাম আমার কাছে এসে 4 ঠোঁট এক করে দিল। এমনভাবে কিস করছে যেন ছিঁড়ে ফেলবে। আমি ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু একজন পুরুষ হয়েও পারছি না। এবার দিলাম জোরে ধাক্কা, ছেড়ে দিল। আপনি কি পাগল? কি করছেন এগুলো? পাগল তোমার প্রেমে। প্রেম মানে? আই লাভ ইউ। আপনি কি পাগল হয়েছেন না কোনো কিছু খেয়ে নেশা করেছেন? আই লাভ ইউ এটা উত্তর না। আমি এই উত্তর জানি না। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব নয়। কেন? তোমার গার্লফ্রেন্ড আছে না তোমার বউ আছে? আমার কোনোটাই নেই। তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। কেন? সময় হলে বুঝতে পারবেন, আর আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমাকে চাই। এমন করলে আমি কিন্তু চাকরি ছেড়ে চলে যাব। ওকে, বলবো না, কিন্তু তুমি যেও না। ম্যাম কান্না করে দিল। তাতে আমার কি? যদিও অনেক খারাপ লাগছে, এতে ম্যামের ভালো। আর এই সম্পর্ক বস কোনোদিন মেনে নেবে না। ওরা কোথায় আর আমি কোথায়? ম্যাম কান্না করছে, আমি চুপ করে বসে কাজ করছি। দুপুরে লাঞ্চ করবে না? জি। এসো একসাথে লাঞ্চ করি। জি। তখন কান্না করেছে আর কষ্ট পেয়েছে, তাই এখন আর কষ্ট দিতে চাইলাম না। দেখলাম ম্যাম অনেক খুশি হলো, কিন্তু খুশি হওয়ার কারণটা খুঁজে পেলাম না। ম্যাম 2টা প্লেট খাবার সাজালেন, খাবার বিরিয়ানি খাওয়া আরম্ভ করলাম। এই আপনারা আবার নজর দিন না, না হলে পেট খারাপ করতে পারে। আন্টি তো খাবার দারুণ রান্না করে। আম্মু রান্না করেনি, আমি রান্না করেছি। আপনি তো দারুণ রান্না করেন। ধন্যবাদ। খাওয়া শেষ করলাম বিকেলে। চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত রেখে আসি। না, আমার একটু কাজ আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আকরাম ভাই চলেন। কফি শপে চলে এলাম। আকরাম ভাই, চিটের কথা মনে আছে? আসমানি আপু আপনাকেও পছন্দ করে, এখন প্রপোজ করলেই হলো। সত্যি? এত উত্তেজিত হলো না, কখন প্রপোজ করবেন এটা বলবেন। আগামীকাল বিকেলে। বিকেলে কেন? বিকাল ছাড়া সময় পাবো কোথায়? তা বুঝলাম, কিন্তু কোথায় করবেন? কিছু দূরে যে পার্ক আছে সেখানে। বুঝলাম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে কোনো লাভ নেই, আমার 1 সপ্তাহ লাঞ্চের বিল দিতে হবে। আচ্ছা, দিব। ওখান থেকে বাসায় চলে এলাম। সন্ধ্যার পর আমি দাঁড়িয়ে আছি নীলিমার জন্য। নীলিমা এলো। একটা নীল রঙের শাড়ি, তার সাথে কালো রঙের ম্যাচিং করে ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপের লিপস্টিক, মেকআপ করে নেই। মেকআপ ছাড়াই অনেক সুন্দর নীলিমা, যে কেউ প্রেমে পড়ে যাবে। আর হাসলে তো যে কাউকে ঘায়াল করে দিবে। ওর মিষ্টি হাসিতে না জানি কতজন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। টানা টানা হরিণীর চোখ, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কেরাস খেতে গেলেও খেলাম না, অনেক কষ্টে নিজেকে আটকালাম। নীলিমা আমার কাছে এসে বলল, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, মনে হচ্ছে একটা নীল পরি আমার সামনে দাঁড়িয়ে। তাই? আচ্ছা, যাওয়া যাক। আঙ্কেল আন্টি কিছু বলবে না? না, বলে এলাম। ওহো, তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটে ঘুরবো। ওকে। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম। কেউ দেখলে মনে করবে এক জোড়া কাপল। কিছু দূরে আসার পর নীলিমা বলল, চলো ফুচকা খাবো। আচ্ছা। ফুচকাওয়ালার কাছে এসে, এই মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমারটা ঝাল করে দিবেন। আমারটা দিবেন না। আচ্ছা স্যার। তুমি ঝাল খাও না? না, ঝাল পছন্দ না। ও। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। ফুচকা খেতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখ পানি টলমল করছে, আর ঝালের কারণে উফ উফ করছে। ওর এমন অবস্থা দেখে হাসবো কি করব বুঝতে পারছি না। তাও খেয়ে নিল। আমারও শেষ। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গেলাম, তখন নীলিমা আমার হাত ধরে নিল। এভাবে হাত ধরলে কেন? আমি দিচ্ছি। আমি দেই, তুমি না হয় অন্য সময় দিবে। আমি দিচ্ছি, তুমি অন্য সময় দিবে। ওকে। নীলিমা বিল দিল। আবার হাঁটতে লাগলাম। আজকের যত খরচ হবে সব আমি দিব। কেন? ইচ্ছে হয়েছে তাই। ওকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে 9টার সময় বাসায় ফিরলাম। আল্লাহ হাফেজ, সকালে দেখা হবে। আর আজকে অনেক আনন্দ হয়েছে, জানি না এর আগে এমন আনন্দ হয়েছে কিনা। কেন? এমনিতেই। কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? আছে তো অবশ্যই, কিন্তু বলা যাবে না। ওহো, আল্লাহ হাফেজ। আমি রুমে চলে এলাম। পোশাক চেঞ্জ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে নীলিমাদের বাসায়। এসেছিস? খুব খুশি মনে হচ্ছে। অনেক। আজকের মতো আর কোনোদিন আনন্দ হয়েছে বলে মনে হয় না। এত খুশির কারণ কি? এমনি। নিশ্চয় নীল, তাই না?
নীলকে পছন্দ হয়? বলেই দিল ওর রুমে দৌড়। ভাবে কি ভাবছো? আমি যেটা ভাবছি তুমি কি সেটাই ভাবছো? তুমি কি ভাবো? নীল আর নীলিমার বিষয়টা। নীল কি মানবে? কেন মানবে না? ওর সাথে যখন ঘুরতে যাচ্ছে তখন নিশ্চয়ই নীল নীলিমাকে পছন্দ করে। ওর সাথে ঘুরতে যাওয়া মানে এই নয় যে নীলও নীলিমাকে পছন্দ করে। তাও ঠিক। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। ওর বাবা মা রাজি হলে নিশ্চয় নীলও রাজি হবে। সামান্য ঘুরতে যাওয়া যদি এত খুশি হয়, না জানি নীলকে জীবন সঙ্গী হিসাবে পেলে কত খুশি হবে। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। তাই করো। সকালে আজ শুক্রবার শান্তি করে ঘুমিয়ে আছি, তখন কেউ শান্তির ঘুমের 12টা বাজিয়ে দিল। কেউ দরজা ধাক্কা দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দিলাম। দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল কি? এখন 9টা বাজে আর সকাল বলছো? তো খেয়েছো? না। চলো, আব্বু ডাকছে আর আমাদের সাথে নাস্তা করবে। কেন? আমি কিভাবে বলবো? আচ্ছা, ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি যাও। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নীলিমাদের বাসার সামনে এলাম। এসে কলিং বেল চাপ দিতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভেতরে এসো। আলহামদুলিল্লাহ ভালো। জি। ভেতরে গেলাম। আঙ্কেল টিভি দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো। জি, কি জন্য ডাকছেন জানতে পারি? কেন ডাকতে পারি না? তেমনটা না। তোমরা খেয়ে নাও। নীল এসো। জি। আন্টি খাবার তুলে দিলেন। সামনে নীলিমা বসে আছে, পাশে আঙ্কেল। কেমন যেন লাগছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আঙ্কেল বললেন, তোমার বাসাটা যেন কোথায়? জি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। অনেক দূর তো। জি, অনেক দূরে। তোমার বাসায় কে কে আছে বলছিলা? মা বাবা আর একটা ছোট বোন আছে। ও আচ্ছা, তোমার আব্বুর নাম্বার দাও তো। কেন, আমি কিছু করেছি? আরে তা না, তোমার আব্বুর সাথে এমনি কথা বলবো। ওহো আচ্ছা, নেন। 017-065। ফোন আনি নাই, রাতে রেখেছি আর হাতে দেয়নি। মুখস্থ ছিল তাই বলে দিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এটা ভেবে যে হয়তো নীলিমার সাথে ঘুরতে গেছিলাম, তাই হয়তো আব্বাকে কিছু বলবে। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। ফোন হাতে নিয়ে আকাশ থেকে আসমানে পড়লাম। থুকু, একই তো হয়ে গেছে। আকাশ থেকে মাটিতে পড়লাম। দেখি ম্যাম 100 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারি নাই, কিন্তু এতবার ফোন দেওয়ার কারণ বুঝতে পারলাম না। আবার ফোন বেজে উঠলো। রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে কোনো জবাব আসে না, শুধু কান্নার আওয়াজ আসে। কান্না করছেন কেন? কোনো কিছু বলছে না। বললেন তো কান্না করছেন কেন, তাও কিছু বলছে না। আচ্ছা রাখলাম। তখন বলল, ফোন রিসিভ করো নাই কেন? সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই, কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? ইচ্ছে করছে তাই। তাহলে আপনি কান্না করেন, আমি ফোন রাখলাম। আমার সাথে এমন করো কেন? আমি কি করলাম? তুমি সবসময় আমার সাথে গম্ভীর গলায় কথা বলো কেন? একটু ভালো করে কথা বলতে পারো না? জানো তোমার এমন ব্যবহার খুব কষ্ট হয়। কেন? আই লাভ ইউ। আচ্ছা ভাই বলে ফোন করে দিলাম। আসে ভালোবাসা দেখাতে। আমার সাথে কি কি করেছে ভালো করে মনে আছে। আবার ফোন আসলো, কেটে দিলাম। আবার আসলো, কেটে দিলাম। আবার আসলো, এবার রাগ করে বন্ধ করে দিলাম। ওই দিকে আঙ্কেল আব্বুকে ফোন দিয়েছে। 2বার রিং হতেই আব্বু রিসিভ করলো। আব্বু রিসিভ করতে আঙ্কেল সালাম দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনলাম না। আপনার ছেলে যে বাসা ভাড়া থাকে আমি সেই বাসার মালিক। জি বলেন, কোনো সমস্যা হয়েছে কি? হয়েছে। আমার ছেলের কি হয়েছে? ভয় পাওয়ার দরকার নেই, তেমন কিছু করেনি। আপনি কি সপরিবারে ঢাকা আসতে পারবেন? কেন, কিছু করার নেই। আবার ঢাকা ডাকছেন কেন? অনেক প্রয়োজন আছে, তাই আপনাকে আসা লাগবে। কি এমন দরকার যে যেতেই হবে? আসলেই জানতে পারবেন। ওকে, আসবো। কখন আসা লাগবে? আগামীকাল আসতে পারলেই ভালো হয়। আগামীকাল না, 2 দিন পর আসবো। ওকে। আর আপনার ছেলেকে কিছু বলবেন না। আপনি ঢাকা এলে আমি আপনাকে রিসিভ করব। ওকে।
আঙ্কেল ফোন কেটে দিল। আর অন্যদিকে ম্যাম বাসার সামনে হাজির। এসে ম্যাম নীলিমাকে দেখে বলল, নীল কোন ফ্লোরে থাকে? কেন বলুন তো? বলো তো। সব উপরের। ওকে। ম্যাম উপরে চলে এলো। পেছনে পেছনে নীলিমাও এলো। শুয়ে আছি, তখনই কেউ দরজা ধাক্কা দিতে লাগলো। আমি ভাবছিলাম নীলিমা, উঠে দরজা খুলে দেখি ম্যাম। আপনি এখানে? কোনো কথা না বলে আমাকে ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে শেষে ধরলো। আরে আপনি আমাকে এভাবে চেপে ধরলেন যে? কোনো কথা না বলে চার ঠোঁট এক করে দিল। ছাড়িয়ে দিলাম একটা থাপ্পড়। শরীরের সমস্ত শক্তি দিয়ে ম্যাম ফ্লোরে পড়ে গেল। এই নিজেকে কি মনে করিস? ম্যাম গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর চোখের কোণে পানি পড়ছে। আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। দরজার দিকে চোখ পড়লো, দেখি নীলিমা দাঁড়িয়ে আছে, ওর চোখের কোণে পানি। বুঝলাম না এর আবার কি হলো। ম্যাম উঠে দাঁড়ালো। খেয়াল করলাম ম্যামের গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। ম্যাম কান্না করছে। তোকে আমার করে ছাড়বো এই বলে গেলাম। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। নীলিমা ভেতরে এলো। নীলিমা বলল, সরি। সরি কিসের জন্য? আমি জানতাম না তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। আর এইদিকে আপু তোমার আব্বুর সাথে কথা বলেছে। মানে কি? আমি তোমাকে ভালোবাসি এটা আব্বু আম্মু জানে, তাই তোমার কাছ থেকে সকালে আব্বু তোমার আব্বুর নাম্বার নিয়ে আসতে বলেছে। হ্যাঁ কি বলো? সরি, আমি জানতাম না যে তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আব্বুকে তেমন কিছুই বলতাম না। আর তোমার আব্বুকে আব্বু আসতেও বলতো না। আমি আব্বুকে বারণ করে দিচ্ছি। আর এটাও বলে দিচ্ছি আব্বু যেন তোমার আব্বুকে আসতে বারণ করে দেয়। নীলিমা কেঁদে দিল। নীলিমা কাঁদতে কাঁদতে চলে গেল। নীলিমা দাঁড়াও, ধুর বাল, এ কোন ঝামেলায় পড়লাম। একদিকে নীলা ম্যাম আর অন্যদিকে নীলিমা। ফোন হাতে নিলাম। তারপর নীলিমার নাম্বারে ফোন দিলাম, কিন্তু কেটে দিল। 3 বার দিলাম, 3 বারই কেটে দিল। আবার দিলাম, এবার বন্ধ বলছে। নিচে চলে এলাম। এসে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে দিল। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? আন্টি নীলিমা কোথায়? নীলামা কাঁদতে কাঁদতে এলো। এসে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে কয়েকবার ডাক দিলাম, কিন্তু দরজা খুললো না। বলল আমাকে একটু একা থাকতে দাও। বুঝলাম না হঠাৎ কি হলো। আমিও আর কিছু বললাম না। ওর রুম কোনটা? এসো আমার সাথে। জি। এই যে এটা। ওকে আমি দেখছি। ওকে আমি গেলাম, একটু কাজ আছে। ওকে। আন্টি চলে গেল। নীলিমার দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। নীলিমা দরজা খোলো। এই নীলিমা দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কিছুক্ষণ ডাকলাম, দরজা ধাক্কা থেকে করলাম, কিন্তু খুললো না। আর কিছু বললাম না। আমি আমার বাসায় চলে এলাম। মনে অনেক খারাপ, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এদিকে জুম্মার আজান হয়ে গেছে, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এলাম। ভাত রাইস কুকারে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। ফ্রিজে তরকারি রাখা ছিল, ওগুলো গরম করে খেলাম। ফোন নিয়ে আবার দিলাম, কিন্তু বন্ধ বলছে। তাও কয়েকবার দিলাম। মাথা ব্যথা করছে। আল্লাহ, তুমি আমার কোন সমস্যাতে ফেলাইলা? মাথা প্রচন্ড ব্যথা করছে, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, এটা ভেবে যে যদি মাথা ব্যথা কমে। বিকেলে আবার নীলিমাদের বাসায় গেলাম, আবার ফিরে এলাম। মেজাজটাই খারাপ, মন খারাপ করে বাসায় চলে এলাম। কি যে করি বুঝতে পারছি না। আমি কোন সমস্যার মধ্যে পড়লাম। ম্যাম অনেকবার ফোন দিয়েছে, বারবার কেটে দিয়েছি। রাগে ফোন বন্ধ করে রেখেছি। এত রাগ কেন বুঝি না। সবাই আমাকে কি পেয়েছে? ও বলে ভালোবাসি, ও বলে ভালোবাসি। আবার আঙ্কেল কিছু কথা বললেন, বাল মেজাজটাই খারাপ হয়ে গেছে। এখন রাত 11টা বাজ। বাসে বসে আছি। ঠিকই ধরেছেন, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। বুঝতে পারছি না কি করব, তাই সমাধান হিসেবে এটা পেলাম। সকালে বাড়ি চলে এলাম। এসে দরজায় কয়েকবার টোকা দিতেই আম্মু দরজা খুলে দিল। নীল তুই? কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তুই চলে এলি যে? কেন, আসতে কি বারণ নাকি? আর তোমাদের কথা মনে পড়েছে তাই চলে এলাম। তা না, কিন্তু কিন্তু কি? তুই যে বাসা থাকিস সে বাসা মালিক আমাদের ডেকে পাঠিয়েছে যে। আমাকে তো কিছু বলে নাই। আর কি জন্য ডেকে পাঠিয়েছে? আমাদের তেমন কিছু বলে নাই, শুধু বলেছে আমাদের সাথে নাকি খুব দরকার তাদের। ও আচ্ছা, আমি আমার রুমে গেলাম। ওকে, যা গিয়ে বিশ্রাম কর। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রূপার ডাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া ওঠো, খাবে না? ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা জামা নিয়ে আসার জন্য। এর মধ্যে ব্যাগ দেখা হয়ে গেছে। আচ্ছা খেতে আসো, আম্মা ডাকে। উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এখন দুপুর।
তোর বাসার মালিক আমাদের ডাকলো কেন, আর তুই এভাবে চলে এলি কেন? আম্মু বলে নাই? বলেছে, কিন্তু তুই তো মিথ্যা বলছিস। কি মিথ্যা বললাম? যে তুই কিছু জানিস না। তোর বাসার মালিক ফোন করে সব বললো, আর তোর অফিসে বস ফোন দিয়েছিল, তারা আসছে। হ্যাঁ, তুমি ওদের ঠিকানা দিলে কেন? তো কি করতাম, তারা অনেক রিকোয়েস্ট করছিল, তাই দিতে বাধ্য হলাম। তুই এটা ঠিক করিসনি। তো আমি কি করব? আর এখানে আমার কিছু করার নেই। তাই বলে দুইটা মেয়েকে এভাবে কাঁদিয়ে চলে আসবি? না, সাথে করে নিয়ে আসবো, আর তোমার বাবাকে দিয়ে আসবো। আমার বাবাও তো উপরে চলে গেছে, কেমন দিয়ে আসবে? দেখ, আম্মু খেতে যেত, খেতে লাগলাম, আব্বু বকে যাচ্ছে আর আমার মাথা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম ঘুরতে। অনেকদিন পর দেখছি, বেশ ভালো লাগছে। মনটা খারাপ, তাও নীলিমার জন্য। ওকে তো আমার ভালো লাগে, তাই রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ গরম লাগতে লাগলো। এখন তো গরমের সময় না যে এত গরম লাগবে, আর ফ্যান তো দেওয়া আছে, কিন্তু গরম লাগছে কেন বুঝতে পারছি না। উঠে দেখি তো কারেন্ট চলে গেল, নাকি চোখ বন্ধ করেই আছি তখনও। এ মা, উঠতে পারছি না কেন? চোখ খুলে দেখি দুইটা হাতে আমাকে চেপে ধরে আছে। মা গো, ভূতে ধরলো গো, বাঁচাও বাঁচাও। এইভাবে চিৎকার করছো কেন? আপনি এখানে কি হবে? আর কেন? আমিও আছি। হ্যাঁ, এখানে কেন তোমরা? তো কোথায় যাব? আমি কেমন করে বলবো কোথায় যাবেন? তো আমরা আমাদের শ্বশুর বাড়ি এসেছি, তাই না নীলা আপু? আমাদের মানে? আমার আর নীলিমার শ্বশুর বাড়ি। ও ভালো তো, আপনারা আপনাদের শ্বশুর বাড়ি যান, এখানে কেন? এটাই তো আমাদের শ্বশুর বাড়ি। খুব ভালো। হ্যাঁ, এটাই আমাদের শ্বশুর বাড়ি, আর আমাদের বর তুমি। হ্যাঁ, আমাদের মানে? হ্যাঁ, আমার আর নীলাপুর ভর তুমি। আমি এই বিয়ে করবো না, তোমাদের কাউকে না। নীলিমা এ বলে কি? সেটাই তো, এই করবে না, এর বাপ টা, এর বাপ তো শ্বশুর হবে। আমি আবার কি বলছি, এই করবে আমাদের বিয়ে। করবো না বিয়ে, আপনাদের দুজনকে বিয়ে করলে জীবন তেজপাতা হয়ে যাবে। তোমাকে তো বিয়ে করতেই হবে। করবো না, আমি এই বাসা ছেড়ে পালাবো। পালানো তো দূরের কথা, আগে বিছানা থেকে উঠে দেখাও। হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচাও, আর না হয় উপর থেকে দড়ি ফেলাও, আমি উপরে উঠে যাই। এদের বিয়ে করলে আমার জীবন শেষ। তাও আবার দুজনকে মনে মনে বললাম। তখন এই রূপা ডাকতে ডাকতে এলো। ভাইয়া, এই ভাইয়া, ভাবি তোমাদের খেতে ডাকছে তো। নীলিমা আর নীলা উঠে বসলো। ওহো, এখন মনে হচ্ছে এতক্ষণ শরীরের উপর আসমান ভর করে আছে। উঠে বসলাম। তোমাদের খেতে ডাকলো। ওকে ননদি, তুমি যাও, আমরা আসছি। নীলা ম্যামকে দেখলাম দেওয়ালের দিকে তাকিয়ে আছে, কি দেখছে দেখার জন্য আমিও তাকালাম। দেখি আমার একটা ছোট কালের ছবি দেখছে। রূপা। বলো, এটা কার ছবি? ভাইয়ার। আচ্ছা আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো কেমন? ওকে। রূপা চলে গেল। তুমি কত সুইট গো দেখতেছিলা। এইভাবেই আরো সুইট লাগছে বলে দুজনে বেহার মতো হাসতে লাগলো। কি বেহায়া মেয়ে রে বাবা, লজ্জা বলে কিছু নেই। আমার ওখান পর্যন্ত চলে গেল। চলো খেতে যাওয়া যাক। আমি যাব না, আপনারা যান। নীলিমা, এর কি করা যায় বলো তো? আমিও ভাবছি কি করা যায়, কি করা যায়। আইডিয়া, আমরা দুজন ওর হাত ধরে টেনে নিয়ে যাই। ঠিক বলেছো। না না, আমি যাচ্ছি। গুড বয়। কুচু না জানে আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও এই দুজনের হাত থেকে। মনে মনে এইভাবে কি বিড়বিড় করো? কিছু না। চলো, না হলে কিন্তু টেনে নিয়ে যাব। যাচ্ছি। বাইরে আসলাম, দেখি আম্মু, আব্বা, রূপা, নীলিমার আব্বা, আম্মু আর বস। আর তার পাশেরটা মানে নীলার ম্যামের আব্বু হবে, কারণ এর আগে দেখি নাই তাই। সবাই গল্প করছে, যেতে লজ্জা করছে। ওখানে গেলাম, এক প্রকার মাথাটা নিচু করেই আছি। বস। একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এদের থাকার ব্যবস্থা করতে হবে। রুম তো মোট 4টা, একটাতে আব্বু আম্মু, একটাতে আমি, আর একটাতে রূপা। আমার কপালে মনে হচ্ছে 7 লেখা আছে, আর রূপা মনে হয় আমার চাচাতো বোন মিমের সাথে ঘুমাবে। নীলিমার আব্বু আম্মু এক রুমে, নীলা ম্যামের আব্বু আম্মু এক রুমে, আর নীলা ম্যাম আর নীলিমা এক রুমে। এটাই করতে হবে, না হলে উপায় তো নেই। বিয়ানরা খাবার রেডি, আপনারা খেয়ে নেন। খেতে বসলো সবাই। খাওয়া দাওয়া শেষ করলো। আম্মু রান্নাঘরে গেল, তাই আমি গেলাম। আম্মু, কি হচ্ছে এসব? কি হলো? তোমরা কি পাগল হয়েছো? পাগল হবে কেন? তাহলে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না। কেন?
এরা কি দেখতে খারাপ নাকি? আমি কিছু জানি না, তোমরা এদের মানা করে দেবা। আমার কিছু করার নেই। জানিস তো তোর বাবা একবার কাউকে কথা দিলে তার জীবন দিয়ে রক্ষা করে। আর তোর বাবা ওদের কথা দিয়েছে যে ওদের সাথে তোর বিয়ে দেবে। আর মেয়ে দুইটা কি দেখতে খারাপ? ওদের কত টাকা পয়সা আছে, তুই কত লাকি বলতো যে মেয়েরা তোকে বিয়ে করতে চাইছে। আর ওর বাবা মায়েরা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তোর তো ভালো কোনো কাজ না করে বসে বসে খেতে পারবি। কিন্তু দুজন আর বসে বসে খেলে খোটা দিবে এটা বলে যে বউয়ের টাকায় খাচ্ছে, আর তারা শুধু আমার উপর হুকুম খাটাবে, তখন ওদের কিছু বলতে পারবো না। সারা জীবন ওদের সাথে সামনে মাথা নিচু করে থাকতে হবে। আমার কাজ আছে, এখন যা তো। আম্মু, আমাকে বলে কোনো লাভ নেই, তোর আব্বাকে গিয়ে বল। দূর রান্নাঘর থেকে চলে এলাম, রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। ওদের বিয়ে করলে ওদের গোলাম হয়ে থাকতে হবে। দরজার দিকে তাকালাম, দেখি নীরা ম্যাম আর নীলিমা আসছে। ওরা আমার দুজন দুই পাশে বসলো। মন খারাপ কেন? কোথায়? দেখে তো বোঝা যাচ্ছে মন খারাপ। আচ্ছা, আপনার আমার রুমে ঘুমান, আমি গেলাম। কোথায়? ছাদে শুতে। ছাদে কেন? তো কোথায় ঘুমাবো? রুমে। রুমে মানে? আমি রুমে ঘুমাবো না, ছাদে যাব। তুমি বিছানায় ঘুমাও, আমি আর নীলিমা নিচে ঘুমাচ্ছি। না স্যার, আপনারা বিছানায় ঘুমান, আমি ছাদে ঘুমাবো। কেন? এমনি বললাম না, একটু রেগে। ওরা দুজনে চুপ হয়ে গেল। আমি কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে এলাম। ছাদে বিছানা করে শুয়ে গেলাম। আকাশের দিকে তাকালাম, কি সুন্দর জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। মাঝে মধ্যে চাঁদ আর মেঘ লুকোচুরি খেলছে, বেশ ভালো লাগছে জিনিসটা, উপভোগ করতে লাগলাম। এমনটা এর আগে খেয়াল করিনি। ছাদে ছুটি আসেনি, তাই দেখবো কোথা থেকে। মন খারাপ। আল্লাহ, কি ঝামেলায় পড়লাম। কিন্তু ওরা তো আমার থেকে ভালো ভালো ছেলে পাবে, তাও আমার পিছনে লাগলো কেন? আর আঙ্কেল বা বস রাজি হলো কেমন করে, বুঝলাম না। আর নীরা ম্যাম আর নীলিমা রাজি হলো কেমন করে, বুঝলাম না। এগুলো ভাবতে হতেই মাথা ব্যথা করছে। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কথার আওয়াজে। চুপ করে দেখি নীলিমা, নীলা ম্যাম আর রূপা আর আমার চাচাতো বোন মিম আছে। তারা সবাই গল্প করছে। উঠে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে নিচে এলাম, এসে ব্রাশ নিয়ে বাইরে বের হলাম। ব্রাশে দাঁত ঘষতে ঘষতে হাঁটতে হাঁটতে আবুল চাচার দোকানে এলাম। দেখি এক হারামি বসে আছে। কিরে রাজ্জাক, কেমন আছিস? আরে নীল যে, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কখন এলি? শুক্রবার রাতে এসেছি। কিন্তু তোকে আজ দেখতে পেলাম না যে। বাড়ি থেকে বের হয়নি তাই। ও, কতদিনের ছুটিতে এলি? যাই না, হয়তো আর নাও যেতে পারি। বুঝলাম না। ও তেমন কিছু না, তখনই কেউ আমার পিঠে একটা দিল। এই কে রে? পেছনে ঘুরে দেখি শিপন। ও তুই? কবে এসেছিস? শুক্রবার রাতে। ও আসার সময় দেখলাম তোর বাড়ির সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে, একেবারে BMW। কে এসেছে নাকি তুই কিনেছিস? ব্যাংক ডাকাতি করতে পারলে কিনতাম। তাহলে কার গাড়ি? আমার অফিসের বস এসেছে, আর আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাড়ির মালিক এসেছে। কেন? এর উত্তর অনেক বড়। ছোট করে বল। তাদের মেয়েদের সাথে আমার বিয়ে দিবে। দুজন একসাথে? সেই চিন্তায় আমিও মরছি। দুজনকে একসাথে বিয়ে করতে হবে। তোর তো কপাল ছেড়ে বাল, আমি মরছি আমার জ্বালায়। শালা বাবা মাও রাজি হয়ে গেছে। দোস্ত, বিয়ে কবে রে? বেশ মজা করে ভালো মন্দ খেতে পারবো। বাল, মুনতাহার কি খবর রে? তোকে খুঁজছিল তুই যাওয়ার পর। তোকে এখন ভালোবেসে ফেলেছে মনে হয়। খুব ভালো। যখন ঘুরতাম তখন পাতা দেয়নি, আর এখন ভালোবাসতে আসছে। এখন তো তোর দুইটা বড়লোক বউ আছে। শালার কি কপাল আমার, একটাই পাই না আর এ দুইটা। তাও মেয়েদের বাবারা নিজে থেকে প্রস্তাব নিয়ে এসেছে, একেবারে ঢাকা থেকে। ঠিক বলেছিস, এখন তোর পকেট ফাঁকা হবে। হ্যাঁ দেখ ভাই, আমার কাছে এক কানা করিও নেই। তা বললে হবে না চান্দু, তোমার পকেট তো ফাঁকা হবে। সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। সমস্যা নেই, আমরা আমাদের বড়লোক ভাবিদের কাছে যাব। আর আমি বিয়ে করলাম কবে? করিস নাই, করবি। ছোট বলছে আমি বিয়ে করব। কেন করবি না? জানি না, তবে করব না।
তোর বাপ যখন রাজি হয়ে গেছে তাহলে তোর বিয়ে না করে কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরে গল্প করছি, বাড়ি যাওয়ার কথা মনে নেই। হঠাৎ শিবন বলল, দোস্ত, মেয়ে দুইটাকে দেখেছিস কি সুন্দর, মনে হচ্ছে ডানা কাটা পরি। আবার তাদের সাথে তোর বোন আর তোর চাচাতো বোন মিম তাও আছে। আরে, যে মেয়েটি লাল জামা পরে আছে তাকে তো আমি চিনি। কেমন করে? এটা তো আমাদের চেয়ারম্যান, মানে শাকিল ভাইয়ের ফুফাতো বোন নীলা। তাই নাকি? কিন্তু রূপা আর মিম ওদের সাথে কি করছে? আর কালো জামা পরে আছে সেই মেয়েটি কে? আমি জানি না। কিরে নীল, তুই বল। আমি ওদের কথা চুপচাপ শুনছি। রূপাও আমাদের কাছে চলে আসছে। ভাইয়া, তুমি এখানে এতক্ষণ ধরে কি করছো? খাবে না? কিন্তু তোরা এইদিকে? তোমাকে খুঁজতেই তো আসলাম। আর তোমার ফোন কোথায়? দেখো তো, কতবার ফোন দিয়েছি। ফোন তো বাড়িতে। বাড়ি চলো। উঠে পড়লাম, খিদেও পেয়েছে। তুমি বাড়ি যাও, আমি ভাবিদের গ্রাম ঘুরিয়ে দেখাই। ভাবিদের মানে? রূপা, তুই কি বলছিস? এই দুইটাই আমার ভাবি। দুইটাই? রাজ্জাক নীলা ম্যামকে উদ্দেশ্য করে বলল, আপনি শাকিল ভাইয়ের ফুফাতো বোন না? জি। ও দোস্ত, তুই তাইলে একে পুকুরে ফেলে দিয়েছিলি। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকাচ্ছে, একবার রাজ্জাকের দিকে তাকাচ্ছে। ভাইয়া পুকুরে ফেলেছিল মানে? তোমাকে অন্য কোনোদিন বলবো কি হয়েছিল। হ্যাঁ, কিন্তু ভাই আমাকে বলেনি জানো, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বলবে কেমন করে? দুইটা যে থাপ্পড় খেয়েছিল, তাই হয়তো তোমার ভাইয়া তোমাকে বলেনি। এক প্রকার রেগে তাকালাম। ম্যাম চুপ হয়ে গেল। আচ্ছা, তোমরা ঘুরতে যাও, আমি বাড়ি যাই। ওকে। ওরা চলে গেল, আমিও চলে আসতে লাগলাম। তখনই পিছন থেকে শিপন ধরে নিল। যাচ্ছ কোথায় চান্দু? খাইয়ে তারপর যাও। চাচা, এরা যাই চায় তাই দিয়ে দিন, আমি পরে এসে দিচ্ছি। আচ্ছা যা। মুডটা খারাপ হয়ে গেল। ওর কথা শুনে আমার অফিসে আমার সাথে কি কি করেছে মনে পড়ে গেল। রাগও হচ্ছে খুব, মন চাচ্ছে এখন গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। বাড়ি চলে এলাম। নীলা ভাবি, তুমি চুপ হয়ে গেলে যে? এমনি, তোমার কথা বলো, আমি শুনছি। বাড়ির ভেতরে আসতে আম্মু বলল, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আব্বু কোথায় দেখি না যে। তোর আব্বারা বাজার ঘুরতে গেছে। ওহো। আচ্ছা তুই আয়, তোরে খেতে দি। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, এসে ঘুমিয়ে পড়লাম। ওদের দুজনকে সতীন হওয়ার শিক্ষা কিভাবে দেওয়া যায় এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো, তখন দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে বসে গল্প করছে। ওদের কিছু না বলে রুম থেকে পোশাক নিয়ে বের হয়ে গেলাম গোসল করার জন্য। গোসল শেষ করে নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বের হয়ে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি। তখন আমাদের এক বড় ভাই বলল, কিরে নীল, শুনলাম তুই দুটো বিয়ে করেছিস। তোমাকে কে বললো? শুনলাম, আর এটা তো পুরো গ্রামের মানুষই জেনে গেছে। ওহো, গ্রামের মানুষের একটা জিনিস বেশ এক্সপার্ট, এরা সোশ্যাল মিডিয়াকে ফেল করে দেয়। যদি একটা কিছু হয়ে যায়, ব্যাস ঘন্টা খানেকের মধ্যে ছড়িয়ে পড়বে। সত্যি নাকি? আচ্ছা যাই, না হলে তোর ভাবি বকাবকি করবে। হাসিস না, বিয়েটা কর, তখন বুঝতে পারবি। বড় ভাই চলে গেল। আমি বাড়ি চলে এলাম। এসে রুমে দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে গল্প করছে। তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? বলছি তো। কোথায় বলছো? সকাল থেকে কেমন এড়িয়ে চলছো। যদি তাই মনে হয় তাহলে সেটাই করছি। দুজন কেমন চুপ হয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রুমের বাইরে এলাম, আবার ভেতরে কথা বলতে বলতে গেলাম। রাইসা বলো। তুমি কোথায় আছো গো? এই তো শোনা, রুমে আছি। তুমি? রুমে? খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমার টিয়া পাখিটা খেয়েছে। জানো, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আমার জানের বুঝি আমাকে দেখতে খুব ইচ্ছা করছে? অনেক। তুমি পুকুর পাড়ে চলে আসো বিকেলে। ওকে, বিকেলে পুকুর পাড়ে আসি। ফোন কেটে দিলাম। হায় হায়, আমি তো ভুলে গেছি যে নীলিমা আর নীলি ম্যাম রুমে আছে। আমি ওদের দিকে তাকালাম, দেখি ওদের চোখের কোণে পানি চিকচিক করছে। তাতে আমার কি? রাইসা কে? কেন, আপনাকে বলা লাগবে? লাগবে। আমি আপনাদের বলতে বাধ্য নই। ওকে। ওদের দুজনের চোখে দিয়ে পানি বের হয়ে গেল। আমি রুম থেকে বের হয়ে এলাম খাবার জন্য। কি রে নীলা, নীলিমা কোথায়? রুমে আছে।
ডাকলে না কেন? ডাকলাম তো, দাহা মিথ্যা কথা। কাঁদিয়ে রেখে এলাম আর বলছি ডেকে এলাম। রূপাকে ডেকে নিয়ে আয় তো। রূপা চলে গেল। ভাবি ভাবি তোমাদেরকে খেতে ডাকছে। রূপার আসার আওয়াজ শুনে দুজনে চোখ মুছতে লাগলো। রূপা গিয়ে দেখে তো এক প্রকার অবাক, দুজনে একসাথে চোখ মুছছে। ভাবি তোমাদের কি হয়েছে, এভাবে চোখ মুছছো যে? আর ভাবি ডেকো না, আজকে চলে যাব। মানে কি হয়েছে? তোমার ভাইয়া অন্য কাউকে ভালোবাসে? তোমাদেরকে কে বললো? তোমার ভাইয়া মনে হয় তোমাদের গ্রামেই থাকে, নাম রাইসা। ভাইয়া ভাইয়া তোমাদেরকে এটা বলেছে আর তাই তোমরা কান্না করছো? তোমরা দুই ভাই বোন কেমন বুঝতে পারলাম না, সিরিয়াস কথাতে হাসাহাসি করো। না মানে ভাইয়া তোমাদেরকে বলেছে যে সে রাইসা নামের কাউকে ভালোবাসে, এটা শুনে হাসছে আর কি। এখানে হাসির কি আছে? আছে আছে, ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে বলছো তাই হাসি পাচ্ছে আমার। রাইসা নামে আমাদের গ্রাম কেন, তুমি পাশের গ্রাম খুঁজলেও পাবে না। আর তোমরা বলছো ভাইয়া রাইসা নামের কাউকে ভালোবাসে? তোমার ভাইয়া তো বললো আর বিকেল বেলা পুকুর পাড়ে দেখা করবে বলেছে। তোমাদের মিথ্যা বলেছে, আর তা না হলে বিকেলে ভাইয়ার পিছু নিও, তাহলেই দেখতে পাবে। তবে বলে চুপ হয়ে গেলে যে? কিছু না, এমনি। আর আম্মা খেতেও ডাকছিল তোমাদের। বলো। বললাম তো। এই তোমাদের খেতে ডাকছে, আর রূপা তোকে ডাকতে পাঠালো আর তুই গল্প ধরিয়েই দিয়েছিস। আসছি। তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আসেন। চলে এলাম। চলো যাওয়া যাক। আগে বলো, তবে বলে চুপ হয়ে গেলে কেন? বললেই হবে। ভাইয়া এক দাঁড়ান নামের মেয়েকে ভালোবাসতো। সে ছিল আমাদের থেকে অনেক বড় লোক, কিন্তু তোমাদের থেকে নয়। ওর বাসা আমাদের পাশের গ্রামে ছিল, কিন্তু মেয়েটা ভাইয়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে রিলেশন শুরু করে। বিষয়টি ভাইয়া জানতে পেরে যায়। তারপর মেয়েটা ভাইয়াকে অনেক কথা বলে সম্পর্কটা ভেঙে দেয়। ভাইয়া খুব কষ্ট পেয়েছিল জানো। তখন থেকে ডিসিশন নেয় যে সে আর কোনো বড়লোকের মেয়ের সাথে বিয়ে করবে না। তাই তো তোমাদের সাথে এমন করে। ও, কিন্তু সবাই তো এক না। খাবার টেবিলে। ভাইজান, আমাকে সকালে যেতে হবে। কেন? অফিস কে দেখবি? নীলাও এখানে, আমিও এখানে। আর একটা দিন থেকে যান। না ভাইজান, আজ ম্যানেজার ফোন দিয়েছিল, আমাকে যেতেই হবে। বিয়েটা আজকের মধ্যে সেরে নেন। এখনো কিছু করা হয়নি। তেমন কিছু করতে হবে না, কাজী ডেকে বিয়ে পড়িয়ে রেখে দিন। ভাইজান, আপনার কি মত? আপনারা যেটা ভালো বোঝেন। আর আমাকেও যেতে হবে। ঠিক আছে, অনুষ্ঠান পরে করলেও চলবে। মেয়েদের খুশিতে আমাদের খুশি। আমি শুধু চুপ করে শুনে গেলাম। কি বললো বুঝতে পারছি না। এরা আমার মতামতও জানতে চাচ্ছে না। উঠে ছাদে চলে এলাম, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর কারো আসার শব্দ পেলাম। পেছনে ঘুরে দেখি নীলিমা আসছে। দেখি আবার মুখ ঘুরিয়ে সামনে দেখতে লাগলাম। দুজন মিলে আমার দুপাশে দাঁড়ালো। আপনারা এখানে? আসতে পারি না বুঝি? চুপ। আর রাইসার সাথে কখন দেখা করতে যাবে? তখন তো শুনতে পেয়েছেন, তাহলে জিজ্ঞেস করেন কেন? না মানে আমরা দুজন যাব তো তাই। কেন? দেখবো কে সেই সৌভাগ্যবান মেয়ে যার জন্য আমাদের বিয়ে করতে রাজি হচ্ছে না। নিয়ে যাব না। গেলে সমস্যা কোথায়? এমনি যেতে হবে না। যাব। দূর বলে নিচে চলে এলাম। এরা আবার বুঝে যায়নি তো, না হলে এমন ভাবে কথা বলে কেন? তাই যাই হোক, এখন একটু ঘুরে আসি বাহির থেকে। নীল দাঁড়াও, আমিও আসছি। কোনো কিছু বললাম না, চলে এলাম। বিকালে বাড়ির পাশে বসে আছি, তখন নীলিমা আর নীলা ম্যাম কোথা থেকে এসে বসে পড়লো। কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে থাকলাম। আজ আমাদের বিয়ে জানো? চুপ। কথা বলো না কেন? কি বলবো? চিন্তা করো না, জানার মতো ধোকা দিব না, কষ্ট পেতে দিব না। নীলিমার দিকে তাকালাম। হয়তো ভাবছো জানলাম কি করে, তাই তো? নীলিমার দিকে তাকালাম, তাকিয়ে আবার সামনের দিকে তাকাতে লাগলাম। রূপা বলল, ওকে আবার কিছু বলিও না। বলতে চাইছিল না, জোর করে বলিয়ে নিলাম। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেই পুরনো দিনের কথাগুলো। ওরে কত ভালোবাসতাম, আর ও আমাকে ছেড়ে দিল ধনী কাউকে পেয়ে। সরি, মনে করিয়ে দিতে চাইনি। কান্না করো না, চোখ মুছো, মানুষ দেখলে কি ভাববে? চোখ মুছলাম। কি আজব দুনিয়া, যাকে ভালোবাসি সে ভালোবাসে অন্যকে,
আর যাদের কাছে থেকে দূরে থাকতে চাই সে আমাকে ভালোবাসে। ওরে মনে করে করে কোনো লাভ নেই। আল্লাহ হয়তো ওর থেকে ভালো কাউকে রেখেছিল, তাই ওই রকম হয়েছে। আমি এদের নিয়ে খুশি থাকি। একটা জিনিস বুঝতে পারলাম না, কি দুজন একসাথে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেমন করে? চুপ হয়ে গেল দুজনে। কি হলো বলেন? দুজনে একসাথে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে না পেলে সুইসাইড করতাম। তা বুঝলাম, কিন্তু মেয়েরা সব শেয়ার করতে পারে কিন্তু তাদের স্বামীকে কখনো শেয়ার করতে পারে না, কিন্তু আপনারা তা করেছেন। রাতে আমি যখন কান্না করছিলাম তখন আব্বু আমার রুমে আসে, তখন আমাকে বলে আমি কি জন্য কাঁদছি। তখন আব্বুকে সব বললাম। আব্বু সবকিছু শুনে বলল নীলা আপুর সাথে বলে ঠিক করে দিবেন, আর তোমার সাথেও কথা বলবে। তাই পরের দিন সকালে আব্বু তোমার কাছে গেল, কিন্তু তুমি ছিলে না। তোমাকে অনেক জায়গায় খুঁজলাম, তোমার অফিসেও গেল আব্বু, সেখানেও তুমি নেই, তোমার ফোন বন্ধ। আমি অনেক ভেঙে পড়ি। আব্বু তখন বলল তুমি আবার নীলা আপুদের বাসায় যাওনি তো? তাই নীলা আপুদের বাসায় গেলাম, কিন্তু তুমি ওখানেও ছিলে না। আব্বু বলল নীলা আপুকে যেন তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আপু মানছিল না, বলছিল আমি যদি নীলকে না পাই তাহলে সুইসাইড করব। কি করব বুঝতে পারছিলাম না। আমি চাই না আমার জন্য কেউ মারা যাক, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই অনেক ভেবে এটাই ডিসিশন নিলাম যে দুজনেই তোমাকে বিয়ে করব। আব্বু এবং নীলা আপুর আব্বু মেনে নেয়। তারপর তোমার আব্বুকে ফোন করে সব বলে। তারপর তোমার আব্বু আমাদের এখানে ডাকে। নীলিমা এক নিঃশ্বাসে সব বলে দিল। আমি এক মনে শুনে গেলাম, আহা ভালো তো, মধ্যখান থেকে আমি বলেই পাঠা পারলাম। এমন বলছো কেন? তো কি বলবো, দুইটারে কেমনে সামলাবো? তোমার গিয়ার বক্সে কি প্রবলেম আছে নাকি? নীলিমা মুস্কি আসলো। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছু নেই। তা তো থাকবে কেন, আমি একদিন ক্রিকেট টিম বানাতে পারবো। দেখা যাবে রাতে। কেউ হাসবেন না কিন্তু। সন্ধ্যার পর কাজে আসলো। মানুষ তেমন কয়েকজন আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভয়ে একটা রামখাতা সারা। শালার কপালে কি আছে আল্লাহ পাক জানেন। ভিতরে তো দুইটা ডাইনি বসে আছে। আজ যে কি হবে সে ভয়ে গলা শুকিয়ে কাট। কি রে ভাইয়া, দাঁড়িয়ে কেন? ভেতরে যা। বুকে ফু দিয়ে ঢুকলাম। আল্লাহ তুমি আমারে হেফাজত করো, জানি না আজ কি হবে। এই যে আপনারাও দোয়া করবেন। আমি কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি, যেন ভালোভাবে সফল হতে পারি। ভিতরে গিয়ে দেখি দুই মহারানী বসে বসে লুডো খেলছে। আমি যে এসেছি এদিকে মনে হয় ভূক্ষেপ নেই। কাশি দিলাম কিন্তু তাও কোনো রেসপন্স নেই। এখন বলুন তো কেমনটা লাগে? আমি আর কিছু বললাম না। বিছানার একদিকে ফাঁকা পড়েছিল, ওখানে শুয়ে গেলাম। শালা কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, যে বউ ঘুমটা দিয়ে বসে থাকবে, আমি যখন রুমে যাব তখন উঠে এসে সালাম করবে আর বিছানায় বসবে, তারপর আমি গিয়ে আস্তে আস্তে ঘুমটা তুলবো। কিন্তু না, সব উল্টা। কপালে দুইটা বউ জুটলো, আর বাসা ঘরে কি তারা বসে বসে লুডো খেলছে। আরে আরে তুমি শুয়ে পড়লে যে? তো আর কি করব? তুমি জানো না কি করবে? তোমাদের বাসা ঘরে লুডো খেলতে দেখে সব ভুলে গেছি। আচ্ছা তোমরা লুডো খেলো, আমি ঘুমাই। আপু এই তো দেখি রাগ করে। সেটাই তো, এখন কিভাবে রাগ ভাঙে? নীলিমা আর নীলা উঠে আমাকে ধরে ওঠাতে লাগলো। এভাবে টানা কেন? তোমরা লুডো খেলো। এখন লুডো খেলবো না, এখন খেলবো ক্রিকেট। তো খেলো, আমাকে কেন বলছো? তুমি না হলে কেমন হয় বলো? আমাকে লাগবে না, আমি ঘুমাবো, ঘুম আসছে। ওগো ওঠো না, সরি, উঠে পড়ো। ও সোনা ওঠো, সরি বলছি তো। শুয়ে আছি, আমি উঠছি না দেখে দুজন দিল টান। চলো নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই। নামাজ পড়া শেষ, উঠে বিছানায় বসলাম। দুজন রহস্যময় হাসি দিল, ভয়ে ঢুকলাম। তখনই বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আপনাদের কিছু বলতে পারলাম না, সরি। বাকিটা ইতিহাস। ইতিহাস জানতে হলে বিয়ে করে নেন, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, লজ্জা করে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, দুজন কেউ উঠেনি। আর আমাকে দুজন মিলে দুই দিক থেকে এমন ভাবে ধরে রেখেছে মনে হচ্ছে চ্যাপ্টা হয়ে যাব। এদের কি করে ঘুম ভাঙানো যায়, কি করে? দুজনের দিলাম কানে সুরসুরি, দুজনের চমকে উঠে পড়লো। আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে দুজনের রাগী ভাবে তাকালো। এভাবে তাকানো দেখে একটু ভয় পেলাম, কিন্তু প্রকাশ করলাম না। এভাবে কি দেখো? এভাবে কানে সুরসুরি দিলে কেন? ঘুম ভাঙানোর জন্য। ডাক দিলেও পারতে। একটু মজা করার জন্য এমন করলাম। তোমার মজা করা বের করছি, দাঁড়াও। তখনই ভাইয়া তোমরা উঠেছো? অনেক বেলা হয়ে গেছে তো। আসছি, তুই যা।
তাড়াতাড়ি এসো। আমি বিছানা নামতে লাগলাম। কোথায় যাও? তোমার মজা করা বের করছি। গোসল করতে হবে না? এত তারা কিসের? আছে আছে, শ্বশুর শাশুড়ি যাবে না। তাই তো। আব্বু আম্মু তো চলে যাবে আজ। 5 বছর পর একদিন সকালে পত্রিকা পড়ছি, তখন আব্বু আব্বু, বড় আম্মু তোমাকে ডাকছে। আব্বু আব্বু, তোমাকে ছোট আম্মু ডাকে। হয়তো ভাবছেন আনিকা আর আশিককে। আশিক আর আনিকা আমার ছেলে মেয়ে। আনিকা নীলিমার মেয়ে আর আশিক নীলার ছেলে। লে হালুয়া। এখন কোন দিকে যাই? আপনারাই বলেন কমেন্ট করে, কোন দিকে যাব?